হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ফাইলের নতুন একটি লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা সাস্ট অ্যাডমিশন টেস্টের বিগত 13 বছর অর্থাৎ 2008-9 7-8 সেশন থেকে 19-20 সেশন পর্যন্ত কেমিস্ট্রি থেকে গুণগত রসায়ন অধ্যায়ের যতগুলা কোয়েশ্চন আসছে আমরা সবগুলা কোয়েশ্চন খুব ডিটেলসে সলভ করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সবার কাজে লাগবে। তো আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, কোনটি পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস? তো আমরা সবাই এই জিনিসটা কম বেশি জানি যে 4s এর আর 3d এর মধ্যে 4s এর এনার্জি কম, এই জন্য 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করে। সো এই জিনিসটা আমরা যদি কনসিডারেশনে আনি তাহলে আমরা দেখব আপাত দৃষ্টিতে আমাদের কাছে এইটা ভুল মনে হবে, এটা ভুল মনে হবে, তাই তো? কারণ 4s কিন্তু এখানে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার আগে 3d তে ইলেকট্রন চলে গেছে, এবং এইটাও ভুল মনে হবে। সঠিক মনে হবে এইটা এবং এইটা, মানে এটা হচ্ছে প্রথম দেখাতে এইটা মনে হবে। কিন্তু আমরা যদি একটু ভিতরে যাই জিনিসটার, আমরা দেখব যে এই ডি অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ করার ক্যাপাবিলিটি হচ্ছে 10টি, এবং কোনো একটা অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা কোনো একটি অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা ফিল্ড হয় অথবা হাফ ফিল্ড হয়, ফিল্ড কিংবা হাফ ফিল্ড হয়, তাহলে সেই অরবিটালটা কি হবে বলতো? স্টেবল হবে। কি হবে? স্টেবল বা স্থিতিশীল হবে। ওকে, এখন এইখানে আছে তোমার 4s2 3d5 3d4। এখন এটা কিন্তু ইলেকট্রন দ্বারা ফিল্ড, বাট এই যে 3d4 এটা কিন্তু ইলেকট্রন দ্বারা হাফ ফিল্ডও না, ফিল্ডও না। এখন যদি কোনোভাবে যদি আমরা এই 4 এর জায়গায় 5 আনতে পারি, তাহলে কিন্তু এই ডি অরবিটালটা কিন্তু ইলেকট্রন দ্বারা হাফ ফিল্ড হয়ে যাবে। হাফ ফিল্ড হয়ে গেলে তোমার হচ্ছে ডি অরবিটালটা কি স্টেবিলিটি অর্জন করবে, তাই না? এজন্য হয় কি, এখানে ইলেকট্রনের শিফটিং ঘটে। ইলেকট্রনের শিফটিং ঘটে কিভাবে? এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, গিয়ে হচ্ছে এখানে হাফ ফিল্ড করে দেয় অরবিটালটাকে, ফলে এই অরবিটালটা স্টেবল হয়ে যায়। 4s1 হয়ে যায়, এটা এটা হয়ে যায় 3d5। সো আলটিমেটলি এই যে ইলেকট্রনীয় কাঠামো এটা কিন্তু স্টেবল না। হ্যাঁ, এইটা হচ্ছে স্টেবল, মানে এই ইলেকট্রনের স্ট্রাকচার থেকে ইলেকট্রনের শিফটিং ঘটে এইটাতে চলে আসে। সো আলটিমেটলি এইটা পাওয়া যায়। হ্যাঁ, এটা পাওয়া যায়। সো আনসার হচ্ছে আমাদের এইটা, আনসার হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু আনসার হবে, এটা থেকে কিন্তু আনসার হওয়া একটা পসিবল ছিল, মানে এই অপশন থেকেও একটা আনসার হতে পারতো যে 4s2 আর 3d9, এটা থেকে কিন্তু এই যে এটা হতে পারতো 4s1 আর 3d10 হতে পারতো, বাট এটা যেহেতু অপশনে নাই, সো আনসার হবে এইটা। যদি এটা অপশনে থাকতো তাহলে দুইটাই আনসার হতো। এবার আসলে আমি একটু আলোচনা করি যে কেন কোনো একটা অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা ফিল্ড অথবা হাফ ফিল্ড হয় তাহলে সে কেন স্টেবল হয়, এইটা একটু আলোচনা করি। এটা একটু অ্যাডভান্স জিনিস, যদি এটা জানা থাকে তাহলে ভালো, কোনো একটা এক্সামে চলে আসতে পারে। দেখো, যদি কোনো একটা অরবিটাল ইলেকট্রন দ্বারা ফিল্ড কিংবা হাফ ফিল্ড থাকে তাহলে দুইটা ঘটনা ঘটে। আমি একটু 3D অরবিটালটা ড্র করি। ধরো এই যে তোমার 3D অরবিটালের এই যে তোমার হুন্ডের নীতি অনুসারে কিভাবে হয় ইলেকট্রন বিন্যাসটা মনে আছে? যদি এখানে 5টা ধরো যে 3d5 আছে তাহলে 5টা ইলেকট্রন আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম হয় না সেম স্পিনার এগুলা? আচ্ছা, এখন যদি ফিল্ড হয় তাহলে কি হবে? এখানে পেয়ার্ড হয়ে যাবে, ওইটা আমরা পরে দেখব। যদি হাফ ফিল্ড হয় তাহলে কি ইলেকট্রনগুলো এইভাবে থাকবে, সিঙ্গেল থাকবে। তো যখন ইলেকট্রনগুলো এইরকম অ্যারেঞ্জমেন্টে থাকবে তখন দুইটা ঘটনা ঘটে, মানে বেসিক্যালি দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ইলেকট্রনগুলো খুবই হাইলি সিমেট্রিক অবস্থায় থাকে, হাইলি সিমেট্রিক অবস্থায় থাকে। এই হাইলি সিমেট্রিক বলতে কি বোঝাচ্ছি আমরা? দেখো, এগুলা কিন্তু সবগুলা একই ধরনের স্ট্রাকচারে আছে। এটা কিন্তু এটার স্পিন যেদিকে, এটা কিন্তু স্পিন সেম দিকে, তার মানে এটা সিমেট্রিক্যালি আছে না, মানে প্রতিসম অবস্থায় আছে না? আচ্ছা, এরপরে হয় কি, এদের মধ্যে এইরকম অ্যারেঞ্জমেন্টের কারণে এদের মধ্যে মিনিমাম রিপালশন হয়, মিনিমাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়। রিপালশন বানানটা হচ্ছে এরকম। ওকে, চলো আমি এই দুটো এক্সপ্লেন করি। দেখো,
এটা তো বুঝলাম যে হাইলি সিমেট্রিক অবস্থা কিভাবে থাকে, কারণ সবগুলা এক ধরনের অ্যারেঞ্জমেন্টে আছে। এরপরে আসো, এই যে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের কারণে হয় কি, এদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন মিনিমাম হয়। কিভাবে? দেখো এইখানে কিন্তু ম্যাক্সিমাম দুইটাই ইলেকট্রন থাকতে পারতো, তাই না? কিন্তু আশা করে এখানে একটা ইলেকট্রন। এখন একটা ইলেকট্রন যখন আসে তখন কিন্তু এখানে কোনো রিপালশন নাই, মানে এই জায়গার মধ্যে কোনো রিপালশন আছে, ইলেকট্রন 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 রিপালশন আছে নাই। যদি এইখানে ইলেকট্রনগুলো এইভাবে থাকতো, দ্যাটস মিন পেয়ার থাকতো, তাহলে এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এইটার চার্জও নেগেটিভ। সো এই নেগেটিভ পরস্পরকে কি করতো? রিপালস করতো বা বিকর্ষণ করতো। তখন এদের বিকর্ষণ হওয়ার কারণে হতো কি, এদের টোটাল এনার্জি বেড়ে যেত। কি হতো মনে আছে? বিকর্ষণ আকর্ষণ এগুলো এক ধরনের বল, এগুলো এক ধরনের বল। দ্যাটস মিন এখানে যদি ইলেকট্রনগুলো এইভাবে থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাইড হতো, এক ধরনের রিপালশন ফোর্স থাকতো। ফোর্স যদি বেড়ে যেত তাহলে এনার্জি বেড়ে যেত, আর এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যায়, স্টেবিলিটি কমে যায়। ঠিক আছে, স্টেবিলিটি কমে যায়। তাহলে এই হচ্ছে তোমার ঘটনাটা। যদি এখানে ইলেকট্রনগুলা ধরো যে এই হাফ ফিল্ড না থেকে কোন একটা ইয়েতে অরবিটাল এইরকম আছে, মানে আলটিমেটলি ধরো এইভাবে আছে, এইভাবে যদি থাকে তাহলে দেখো এইখানে কিন্তু রিপালশন বেড়ে যাচ্ছে না? রিপালশন বাড়ার কারণে আলটিমেটলি তোমার এখানে হচ্ছে ফোর্স বেড়ে যাচ্ছে, ফোর্স বেড়ে গিয়ে এনার্জি বেড়ে যাচ্ছে, ফলে স্টেবিলিটি কমে যাচ্ছে। কিন্তু যেহেতু এইখানে হচ্ছে তোমার এইরকম কিছু নাই, এখানে কিন্তু এরকম কিছু নাই, এখানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন আছে। সো এই পাঁচটা অরবিটালেই কিন্তু কোনোভাবে রিপালশন এখানে হয় না। রিপালশন হলেও এটার সাথে এটা রিপালশন হয় খুবই মিনিমাম, এগুলা এটার সাথে এটা রিপালশন হয়, এগুলা খুবই ল, মানে খুবই কম মানের ইয়ে হয়, রিপালশন হয়। সো এটাকে আমরা গ্রহণযোগ্যতার মধ্যে আনবো না। ঠিক আছে, কাজেই এইরকম অ্যারেঞ্জমেন্টের কারণে হয় কি, এদের মধ্যে রিপালশনটা মিনিমাম হয়, ফলে এদের এনার্জিটাও বাড়ে না এবং এরা স্টেবিলিটি অর্জন করে। কথা বুঝে গেল? আচ্ছা, তাহলে আমি একটু সামারি করি এই জিনিসটা, যে সবগুলো যদি এইরকম সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে থাকে তাহলে এদের মধ্যে ইয়ে হয়, ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা খুবই কম হয়, ফলে এদের এনার্জি আলটিমেটলি বেড়ে যায় না এবং এরা স্টেবিলিটি অর্জন করে। ঠিক আছে, কিন্তু যদি এমন হতো যে ধরে নাও যে পাঁচটার মধ্যে ধরে পাঁচটা ইয়ে আছে, অরবিটাল আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, একটার মধ্যে এরকম আছে, একটার মধ্যে এরকম আছে, একটার মধ্যে এরকম আছে, একটার মধ্যে এরকম আছে। যদি এইরকম হতো, মানে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে তারা নাই, তাহলে হতো কি, এখানে তোমার বিকর্ষণ ফোর্স থাকতো, এখানে বিকর্ষণ ফোর্স থাকতো। সো আলটিমেটলি এই দুইটা ফোর্সের লব্ধির জন্য এনার্জি বেড়ে যেত, এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যেত, তাই না? স্টেবিলিটি কি হতো? কমে যেত এরকম হলে, তাই না? তার মানে যদি এরা সিমেট্রিক্যাল অবস্থায় না থাকে তাহলে কিন্তু কি হবে বলতো, এদের কিন্তু স্টেবিলিটি কমে যাবে। এই জন্য তোমার কোন একটা অরবিটাল এইরকম অবস্থায় থাকতে চায় না, তারা হয় হচ্ছে তারা ফুল ফিল্ড থাকবে অথবা তারা হাফ ফিল্ড থাকবে। কারণ একটা অরবিটাল যদি হাফ ফিল্ড থাকে কিংবা ফুল ফিল্ড থাকে তাহলে কিন্তু সে সিমেট্রিক অবস্থা থাকতে পারবে, আদারওয়াইজ সে সিমেট্রিক থাকতে পারবে না। বিশেষ করে ডি অরবিটালের ক্ষেত্রে বলতেছি, বিশেষ করে ডি অরবিটালের ক্ষেত্রে এরা যদি হাফ ফিল্ড থাকে কিংবা ফুল ফিল্ড থাকে তাহলেই হচ্ছে তারা শুধুমাত্র সিমেট্রিক্যাল অবস্থা থাকতে পারবে, আর সিমেট্রিক্যাল অবস্থা থাকতে পারলেই কিন্তু তাদের মধ্যে স্টেবিলিটি বেড়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এইবার আসো, যদি এটা ফুল ফিল্ড হয়, ফুল ফিল্ড, তাহলে হবে কি, 1 2 3 4 5, ধরো যে 3d10, তাহলে এটার হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রোবিন্যাসটা এরকম হবে 2 3 4 5। ওকে, এইবার চিন্তা করো, এটা কিন্তু হাইলি সিমেট্রিক্যাল, হাইলি সিমেট্রিক্যাল না? দেখো সবগুলা কিন্তু একই অ্যারেঞ্জমেন্টে আছে, তাই না? সিমেট্রিক্যাল। এই সিমেট্রিক্যাল হওয়ার কারণে হয় কি, এদের মধ্যেও রিপালশনটা, মানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কি হয় বলতো, কম হয়। কিভাবে কম হয়? দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, এইগুলো যদি সিমেট্রিক্যাল অবস্থায় আছে, সো কিন্তু আলটিমেটলি এই যে রিপালশন যদি একটু বেড়ে যায় তাহলে সেটা কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে, যেহেতু এটা সিমেট্রিক্যাল অবস্থায় আছে। সো তোমার যদি এইখানে সিমেট্রিক্যাল থাকে তাহলে রিপালশনটা কম হবে বলতেছি আমরা। যদি রিপালশনটা কম হয় তার মানে ফোর্সটা কি হবে বলতো, কম হবে। ফোর্সটা যদি কম হয় তাহলে কি হবে, এনার্জিটা কম হবে।
আর এনার্জি যদি কম হয় তাহলে স্টেবিলিটি কি হবে, বেড়ে যাবে না? স্টেবিলিটি কি হবে, বেড়ে যাবে। তাই প্রত্যেকটা অরবিটালই বেসিক্যালি কি করে বলতো, এরকম হাফ ফিল্ড অথবা ফিল্ড অবস্থায় থাকতে চায়, যাতে করে তারা স্টেবিলিটি অর্জন করে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, আশা করি এই জিনিসটা সবার বোঝা গেছে, এই যে কেন হচ্ছে আসলে এই হাফ ফিল্ড এবং ফিল্ড থাকলে এদের স্টেবিলিটি বেড়ে যায় বা এরা কেন স্টেবল হয়। হ্যাঁ, বাট এইটা আসলে এতটুকু তোমাদের জানলে ভালো, বাট না জানলে খুব সমস্যা নাই, কারণ এমসিকিউতে এইগুলো আসবে না, তো চলে আসতে পারে কোন একটা এক্সামে, যেগুলোতে কঠিন কঠিন কোয়েশ্চেন হয়, লাইক সায়েন্স, ডিউ ইউনিট, বুয়েট প্রিলি, এগুলাতে বা আর ইঞ্জিনিয়ারিং যে এক্সামগুলো হয়, এগুলো কিন্তু এগুলো চলে আসতে পারে, তাই না? চলে আসতে পারে। আচ্ছা, চলো নেক্সট টাইম আগাই। এইটা লিথিয়াম 2+ আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয়তে একটি ইলেকট্রন ধাপান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? খুব ইজি কোয়েশ্চন। দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, লিথিয়াম 2+ আসলে কি বোঝাচ্ছে? লিথিয়াম 2+টা হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেনের ইলেকট্রনের সমান, হাইড্রোজেনের ইলেকট্রনের সমান, ঠিক আছে? এইবার আসো, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা বলো তো ভাই? একটা না? একটা। তাহলে তুমি চিন্তা করো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এইখানে ওই যে তোমার একটা ফর্মুলা আছে না এরকম, যে 1/λ ইজিক্যাল টু হচ্ছে RH ইন্টু 1/n2 স্কোয়ার মাইনাস 1/n1 স্কোয়ার, এরকম আছে না ফর্মুলাটা? এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা আনসারটা বের করে ফেলতে পারবো। কিন্তু একটা ঝামেলা আছে, আমি কিন্তু একটা কথা এখানে বলছি যে লিথিয়াম 2+ হাইড্রোজেনের ইলেকট্রনের সমান, বাট আমি কিন্তু একবার বলছি যেটা হাইড্রোজেনের সমান, এটা কিন্তু বলি নাই। এই যে ফর্মুলাটা এটা কিন্তু হাইড্রোজেনের জন্য ডিরাইভ করা। এই যে জাস্ট আমি যেটা লিখছি এটা হচ্ছে শুধু হাইড্রোজেনের জন্য, বাট আমি যদি অন্যান্য অ্যাটমের জন্য এটা অ্যাপ্লাই করতে চাই, আমাকে কিন্তু আরেকটা কাজ করতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে এখানে জেড স্কোয়ার গুণ করতে হবে। জেড মানে হচ্ছে যেই পরমাণুর জন্য আমি ক্যালকুলেশনটা করতেছি সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। বুঝা গেল? এইবার আসো আমাদের এখানে ভ্যালুগুলো কি কি দিছে, RH ইন্টু জেড স্কোয়ার, আমি মানগুলো বসাই দিই এখানে, যে RH এর মানটা কত জানিয়েছিল, 1.09678 ইন্টু 10⁻⁷। এখানে লিথিয়াম যেহেতু আমরা বলতেছি, লিথিয়ামের জন্য 3 হবে, এখানে 3 স্কোয়ার 1 এই যে n2 মানে কি, যেখানে ইলেকট্রন আসছে আলটিমেটলি, তার ইলেকট্রন চতুর্থ থেকে দ্বিতীয়তে আসছে, সো আলটিমেটলি ইলেকট্রনটা আসছে দ্বিতীয়তে, দ্যাটস মিন n2 হবে 2, সো 2 মানে এখানে 4 আসবে, আর ইলেকট্রনটা কোথা থেকে আসছে সেটা হবে n1, ইলেকট্রনটা আসছে চতুর্থ শক্তি স্তর থেকে, দ্যাটস মিন এখানে হবে 16। সো আমি যদি এটা ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে আমার 5.40 into 10⁻⁻8 মিটার। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। এই যে দেখো এইটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই, খুব ইজি কোয়েশ্চন ছিল এটা। আচ্ছা, এইবার আসো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে? এইটা খুবই সহজ, এটা আমি একটু হিন্টস দিয়ে দিই কিভাবে করবা। এখানে হাইড্রোজেন পরমাণু বলছে, সো ফর্মুলাটা ডিরেক্ট এরকম হবে, RH ইন্টু 1/n2 স্কোয়ার মাইনাস 1/n1 স্কোয়ার। এখানে একটা কথা বলে আসি, দেখো
এইটা হচ্ছে বেসিক্যালি, এই যে কই গেল জানি এটা, এই যে এটা হচ্ছে জেনারেল, একদম সবার জন্য সত্য, বুঝছো? কারণ জেড আছে না, এখন তুমি জেড ইজ ইকুয়াল টু 1 দাও, তাহলে কিন্তু এটা চলে আসবে, এটা চলে আসবে না? সো এটা কিন্তু তোমার মাদার ফর্মুলা না, মাদার ফর্মুলা হচ্ছে এইটা, বুঝছো? মাদার ফর্মুলা হচ্ছে এইটা, এটা সবার জন্য সত্য, বাট এটা হচ্ছে অনলি হাইড্রোজেনের জন্য এইটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদেরকে বলছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য, সো আগের ম্যাথটা যেভাবে করেছে হুবহু এটা এভাবেই হবে। তো তুমি এখান থেকে ল্যামডার মানটা বের করে নিয়ে আসবা, তাই না? ল্যামডার মানটা যদি বের করে নিয়ে আসো, তারপর তোমার আনসারটা হয় অ্যাংস্ট্রমে অথবা ন্যানোমিটারে নিয়ে আসতে হবে, তাই না? যে কোনো একভাবে। এখন আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 10 মিটার, আর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 9 মিটার, তাই না? কাজেই তুমি যদি এখান থেকে যেই মানটা পাও, এই কনভার্সনটা করলে কিন্তু তোমার আনসারটা আলটিমেটলি চলে আসবে। সো এটা আশা করি তোমরা সবাই পারবা। নেক্সট, একটি মৌলের শেষ 3টি অরবিটালের ইলেকট্রোবিন্যাস এত, পারমাণবিক সংখ্যা কত? খুবই ইজি কোয়েশ্চন, দেখো 4p 6 4d 1 আর 5s1। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে কোনো একজন ব্যক্তি 1 থেকে 10 পর্যন্ত গুনছে, মানে সে কাউন্ট করছে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রতিটা সংখ্যায় সে কাউন্ট করছে, উচ্চারণ করছে, ধরো, তাই না? এরকম হবে না জিনিসটা? তার মানে আমি তো এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি যে এখানে 4p 4d 5s লেখার অর্থ হচ্ছে এর আগে 3d 3p 3s 2p 2s এগুলো কিন্তু অবশ্যই লেখা আছে, বাট এখানে এগুলাকে হাইড করা আছে। কথা বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে যদি কেউ 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে, তার অর্থ হচ্ছে সে 7ও কাউন্ট করছে, আবার 2ও কাউন্ট করছে, 9ও কাউন্ট করছে, 3ও কাউন্ট করছে। সো এখানে 4p লেখার 4p 4d 5s লেখার অর্থ হচ্ছে এর আগে কিন্তু অন্যগুলা এর তুলনায় যেগুলো ছোট এগুলো কিন্তু এখানে লেখা আছে। সো আমরা যদি এগুলো লিখি কন্টিনিউয়াসলি, তাহলে কি হবে দেখো, 1s 2s 2p 3s 3p, হ্যাঁ, তারপর 3d 4s, তারপর 4p, তাই না? এরকম না? আচ্ছা, তাহলে দেখো এগুলো তুমি পূরণ করো, 2 2 6 2 6 2, এরপরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, 10 আসবে এখানে। তাহলে কত আসে দেখো এখানে আলটিমেটলি 4 8 10, সরি 4 10 2 12 18 20 30 36 37 38, 38 আসলো কেন? আচ্ছা, এই কোয়েশ্চনটা দেখি আমরা। একটি মৌলের শেষ 3টি অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এরকম, এটা পারমাণবিক সংখ্যা কত? দেওয়া আছে আমাদের এখানে 4p 6 4d 4 এবং 5s 1। আচ্ছা, এখানে আমি একটা অ্যানালজি দেই। ধরে নাও কোনো একটা ব্যক্তি 1 থেকে 20 পর্যন্ত সে কন্টিনিউয়াসলি কাউন্ট করছে, মানে প্রত্যেকটা সংখ্যায় সে কাউন্ট করছে। এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে এই ব্যক্তি 1 থেকে শুরু করে 20 পর্যন্ত প্রতিটা সংখ্যায় সে কাউন্ট করছে। সে 19ও কাউন্ট করছে, আবার সে এদিকে 2ও কাউন্ট করছে, 3ও কাউন্ট করছে, 18ও কাউন্ট করছে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি নাম্বার সে কাউন্ট করছে। এই জিনিসটা আমরা এইখানে অ্যাপ্লাই করি। দেখো এইখানে 4p 4d 5s, এটা লেখার মিনিং কি? এটা লেখার মিনিং হচ্ছে এর আগে, যেহেতু এটা হচ্ছে শেষ অরবিটালের ইলেকট্রন বিন্যাস, মানে এগুলো হচ্ছে শেষ 3টা অরবিটালের জন্য, তার মানে কি এর আগে আরো অবশ্যই আছে, এর আগে 3 আছে, 2 আছে, 1 আছে, তাই না?
যেহেতু এখানে 4 5 লেখা আছে, তার মানে কি এখানে 3 2 1ও আছে অবশ্যই সামনে। এগুলা উইথড্র করা মানে হাইড করা হয়েছে এখানে। যেখানে এরকম জিনিসটা যেরকম যে এখানে 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করলে এর অর্থ হচ্ছে এর ভিতরে সবগুলো কাউন্ট করা হয়েছে। তার মানে এখানে 4p 5s এগুলো লেখার অর্থ হচ্ছে এর আগের যেগুলো আছে বা এর থেকে লোয়ার যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে লেখা আছে, তাই না? আচ্ছা, তো এটা কিন্তু উইথড্র হাইড করা হয়েছে জিনিসটা। তো আমরা হচ্ছে এখানে লিখবো এগুলো 1s 2s 2p 3s 3p 3d 4s। এইবার আসো, এই 4p থেকে কিন্তু এই 3d এর এনার্জি কম, অর্থাৎ এই 4p এর মধ্যে কিন্তু ইলেকট্রন পরে যাবে, যেহেতু এর এনার্জি বেশি। এর মধ্যে ইলেকট্রন পরে যাবে, এই কথার অর্থ কি? এইটা ফিল আপ হওয়ার পরেই তো এখানে ইলেকট্রন যাবে। আমার কথা বুঝতে পারছো? যেহেতু এটার এনার্জি বেশি, এটার এনার্জি যেহেতু বেশি, তাই না? তার মানে হচ্ছে এইটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার পরেই এখানে ইলেকট্রন যাবে। তার মানে এই সবগুলা অরবিটালের এনার্জি যেহেতু এগুলোর থেকে কম, তার মানে সবগুলা অরবিটালের ইলেকট্রন পরিপূর্ণ হওয়ার পরেই কিন্তু এখানে ইলেকট্রন আসছে। অর্থাৎ আমরা কিন্তু সবগুলা অরবিটালকে কিন্তু ইলেকট্রন দ্বারা আমরা পরিপূর্ণ করে দিব। আমার কথাটাকে বুঝতে পারছো? আবার একটু বলি, এগুলো হচ্ছে হায়ার এনার্জির অরবিটাল, মানে এগুলাতে সাধারণত ইলেকট্রন পড়ে যায়। এখন যেহেতু এখানে ইলেকট্রন চলে আসছে, এর মানে কি? এর মানে হচ্ছে এর নিচের যে এর লোয়ার যে এনার্জি অরবিটালগুলা, এগুলা ইলেকট্রন দ্বারা অলরেডি ফিল আপ হয়ে আছে। ইলেকট্রন দ্বারা ফিল আপ হওয়ার কারণেই তো এখানে ইলেকট্রন আসছে, তাই না? সো আমরা কিন্তু ইলেকট্রন দ্বারা এখানে এগুলাকে সবগুলাকে ফিল আপ করে দিব। তাহলে কত আসে দেখো, এইটুকু হচ্ছে তোমার 18 20 10 30 36 40 41, এই যে আনসার এটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। সামনে এসো। কোন কোয়ান্টাম সংখ্যার বিন্যাস সম্ভব নয়? আচ্ছা, আমরা একটু দেখি। এখানে n মানে হচ্ছে প্রধান শক্তিস্তর না, এটার ভ্যালু হচ্ছে অল ইন্টিজার, অল ইন্টিজার্স, মানে এটা n এর ভ্যালু সকল ইন্টিজার্স হওয়া সম্ভব। l এর ভ্যালু কি হওয়া সম্ভব? l এর ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে n-1 পর্যন্ত। m এর ভ্যালু কি হওয়া সম্ভব? 0 থেকে +-l পর্যন্ত। ওকে, আর s এর ভ্যালু তো আমরা ফিক্সড জানি যে +-1/2। তাহলে একটা জিনিস এখান থেকে লক্ষ্য করে দেখো যে আমরা যদি অপশনগুলো টেস্ট করি, প্রথম চিন্তা করো তুমি ক নাম্বারটা, এখানে n এর মান 4, আমরা ক নাম্বারটা প্রতিটা অপশন আমরা অ্যানালাইসিস করব। n = 4 দেওয়া আছে, তাই না? তার মানে l এর মান কি কি হওয়া সম্ভব? 0 1 2 3 তিনটা হওয়া সম্ভব না? l এর মান কিন্তু 2 আছে, তো এটা কিন্তু ভ্যালিড, l এর মানটা ভ্যালিড। এবার আসো m এর মানটা, আমরা জানি m এর মানটা হচ্ছে 0 থেকে +-l পর্যন্ত। তার মানে যদি l সমান 2 হয়, m সমান কি কি হওয়া পসিবল? -2 -1 0 1 2, এই পাঁচটাই হওয়া কিন্তু পসিবল, এর বাইরে কোনোটা কিন্তু পসিবল না। বাট এখানে দেওয়া আছে -3, অর্থাৎ l এর মান যদি 2 হয়, m এর মানটা কিন্তু -3 হওয়া পসিবল না। দ্যাটস মিন এই যে ইয়েটা কোয়ান্টামের সেটটা এটা কিন্তু রং। সো আনসার হচ্ছে আমাদের এইটা। কথা বুঝতে পারছো? এখানে প্রশ্নটাই বলছে যে কোনটা সম্ভব নয়, মানে কোনটা ভুল আছে, তো ভুল তো এইটা, এটাই অ্যান্সার। এগুলো টেস্ট করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, কারণ প্রথম যেহেতু এটাই আমাদের মানে ম্যাচ করে ফেলছে, সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। এইবার আসো, আচ্ছা এই কোয়েশ্চনটাতে আমরা আসি। এখানে বলছে পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে, দ্রবণটাকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম যোগ করতে হবে? তো এই কোয়েশ্চনটা আমরা সলভ করার আগে একটু তোমাদেরকে আমি বুঝাই আসি যে আসলে আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে আসলে আমরা কি বুঝি। এটা আমরা একটা অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তোমার একটা রুম আছে, এই রুমে তোমার এরকম 30 জন মানুষ তোমার হচ্ছে জায়গা ধরে। ধরো এই রুমে হচ্ছে ম্যাক্সিমাম মানে খুব ভালোভাবে 30 জন মানুষ জায়গা ধরে। এখন যদি এই রুমে 30 জন মানুষই থাকে, তাহলে কি এই রুমটা মানুষ দ্বারা সম্পৃক্ত, অর্থাৎ রুমটার যতটুকু ক্যাপাবিলিটি ছিল মানুষকে ধারণ করার, ততজন মানুষই কিন্তু এখানে আছেন।
কাজে এই রুমটাকে আমরা বলবো মানুষ দ্বারা সম্পৃক্ত। এখন যদি 30 থেকে আমি মানুষ বেশি থাকে, এটাকে বলবো আমি অতিপৃক্ত, মানে মানুষ দ্বারা এটা অতিপৃক্ত হয়ে গেছে। আর যদি 30 থেকে কম থাকে আমরা বলবো হচ্ছে মানুষ দ্বারা অসম্পৃক্ত। তো এই জিনিসটাকে আমরা দ্রবণের ক্ষেত্রে চিন্তা করলে তো হয়ে যায়। ধরো তোমার কাছে একটা দ্রাবক আছে, ওকে, এখানে ধরো তোমার ওয়াটার আছে, ধরো হ্যাঁ ওয়াটার আছে, এটা দ্রাবক, এটা কি বলতো, এটা দ্রাবক। এখন ধরে নাও এক্স নামে একটা দ্রব তোমার কাছে আছে, যেটার 50 গ্রাম এখানে ম্যাক্সিমাম থাকতে পারে। অর্থাৎ এই ওয়াটার হচ্ছে এই এক্স নামের যে দ্রবটা, সেই দ্রবের 50 গ্রামকে ম্যাক্সিমাম এখানে ধারণ করতে পারে। তাহলে যদি এই এক্স দ্রবের 50 গ্রামই এইখানে থাকে, তাহলে হচ্ছে আমরা বলবো এই যে দ্রাবকটা মানে ওয়াটারটা, এটা হচ্ছে এই দ্রব দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে। ওকে, এবং এই দ্রব আর এই দ্রাবক মিলে যে জিনিসটা তৈরি করবে সেটাকে আমরা বলবো দ্রবণ বলবো। কি বলবো? দ্রবণ। তার মানে যদি কোন একটা দ্রাবক সে যতটুকু ম্যাক্সিমাম দ্রবকে ধারণ করতে পারে, ওইটুকু দ্রবকে যদি সে ধারণ করে থাকে, তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। বোঝা গেল? এখন যদি বেশি হয়, 50 থেকে যদি এখানে বেশি দিই আমি, তাহলে এটা অতিপৃক্ত দ্রবণ হয়ে যাবে, আর যদি কম দিই সেটা হয়ে যাবে অসম্পৃক্ত। এই জিনিসগুলো তোমরা এইচএসসিতে আশা করি পড়ে আসছো। ওকে, এইবার আসো, এখানে ভাই আসলে টেম্পারেচারে কিছু ব্যাপার স্যাপার থাকে, বাট আমি একটু ওভার জেনারেলাইজ করলাম এটাকে, হ্যাঁ, এই সহজ করে বোঝার জন্য। আচ্ছা, এইবার আসো আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করি যে দ্রাব্যতা জিনিস আসলে কি। দ্রাব্যতা বলতে আমরা বোঝাচ্ছি যে, খুব সিম্পল জিনিসটা চিন্তা করো, যে আমরা দেখলাম এখানে যে এই এক্স দ্রব যেটা ছিল, এই এক্স দ্রবের 50 গ্রাম যদি আমি এই দ্রাবকের মধ্যে দেই, তাহলে হচ্ছে এখানে কি বলতো একটা সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকেই সংজ্ঞা দিতে পারবো যে তোমার কোন একটা দ্রবের যতটুকু পরিমাণ একটা দ্রাবকের মধ্যে দিলে ওই দ্রবের সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়, দ্রবের ওই পরিমাণকেই বলবো আমরা তার দ্রাব্যতা, মানে ওই দ্রাবকের মধ্যে তার দ্রাব্যতা। কথাটা কি করেন মনে হচ্ছে? আমি একটু সহজ ভাষায় তোমাদেরকে বুঝাই বলি। যেমন, আচ্ছা এই উদাহরণটা দিয়ে বলি আমি। যেমন হচ্ছে এই যে এক্স দ্রবটা, এই এক্স দ্রবের 50 গ্রামকে যদি আমি এখানে দিই, মানে এই দ্রাবকে দিই, তাহলে এই এক্স দ্রবের সমন্বয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। অর্থাৎ এক্স দ্রবের যেই পরিমাণটার জন্য এই সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে, এক্স দ্রবের সেই পরিমাণকে আমি বলবো এক্স দ্রবের দ্রাব্যতা। এবং এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে তাপমাত্রাকে নির্দিষ্ট করে দিতে হবে। আমি যেহেতু এখানে অফিসিয়াল মানে একদম ফর্মাল কোনো সংজ্ঞা দিচ্ছি না, তাই আমি তাপমাত্রা কথাটা আনি নাই, যেহেতু সহজভাবে বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। তাপমাত্রা এখানে কনসিডারেশনে আনতে হবে, তাপমাত্রা চেঞ্জ হলে এগুলো চেঞ্জ হয়ে যায়। তারপর বুঝতে পারছো, তার মানে এখানে এই এক্স দ্রবের জন্য এই ওয়াটারে তার দ্রাব্যতা হচ্ছে 50 গ্রাম। ঠিক আছে, দ্রাব্যতা বুঝতে পারছো আশা করি, যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রবের পরিমাণ। আমি একটু একদম সহজ ভাষায় বলছি, কিন্তু আমি কিন্তু এখানে কোনো ফর্মাল এখানে ডেফিনেশন দিই নাই, কেউ যেন আমার একটা ভুল ধরতে না আসে আবার। আমি কোনো এখানে ফর্মাল সংজ্ঞা দিতে চাই নাই, আমি জাস্ট এই এমসিকিউটা সলভ করার স্বার্থে দ্রাব্যতার যে একটা ফিজিক্যাল মিনিং যেটা, এটা বুঝাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে যদি আমি অফিসিয়াল সংজ্ঞাটা কিংবা ফর্মাল সংজ্ঞাটা লিখতে যাই, দ্রাব্যতার তোমার ফিলটা করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, আমি বললাম যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে আমাদেরকে দ্রবের যেই পরিমাণটা ইউজ করতে হয়, দ্রবের সেই পরিমাণকে আমরা বলবো ওই দ্রবের দ্রাব্যতা। ঠিক আছে, আচ্ছা এইবার আসো সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রাব্যতা 36। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, আমি এখানে লিখে দিই, এর অর্থ হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে, মানে 100 গ্রাম পানিতে, দ্রাবক মানে পানি না, এখানে আর 100 গ্রাম পানিতে
এখানে প্রশ্নটা কি ছিল জানি, আমি দেখে আসি আবার একটু, যে পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা এত, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। তার মানে দেখো আমার 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরিতে সোডিয়াম ক্লোরাইড কতটুকু লাগে? 36 গ্রাম, তাই তো? তাহলে এখান থেকে আমরা 1 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরিতে সোডিয়াম ক্লোরাইড বের করতে পারবো, 36 ডিভাইডেড বাই 100 গ্রাম, তাই না? অতএব এখানে আমাদের কি বলছে দেখো, 200 গ্রাম জলীয় দ্রবণের জন্য 200 গ্রাম জলীয় দ্রবণ, এখন এই 200 গ্রামের মধ্যে 50 গ্রাম লবণ আছে। তার মানে আমি যদি দ্রবণ থেকে এই দ্রবের পরিমাণটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমি দ্রাবকটা পেয়ে যাব। তার মানে 150 গ্রাম অর্থাৎ 150 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে আমাকে কতটুকু লবণ মিশ্রিত করতে হবে সেটা আমরা বের করব। চলো তাহলে 150 জন্য আমি যদি হিসাবটা করি কত আসবে, 36 বাই 100 ইন্টু 150, এটা কত আসে দেখে নিই আমি একটু, 36 ডিভাইডেড বাই 100 ইন্টু 150, 54 আসবে, 54 গ্রাম। ওকে, তাহলে অলরেডি আমরা কতটুকু মিশ্রিত করছি দেখো তো, আমরা অলরেডি 50 গ্রাম লবণ মিশ্রিত করছি। তাহলে আমাদেরকে যদি 150 গ্রাম অর্থাৎ 150 গ্রাম দ্রাবকের যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হয়, আমাকে মিশ্রিত করতে হবে 44 গ্রাম লবণ, বাট অলরেডি আমরা মিশ্রিত করছি 50 গ্রাম লবণ। কাজে আমাকে আর কতটুকু মিশ্রিত করতে হবে? 4 গ্রাম, তাই না? কারণ 54 গ্রাম মিশ্রিত করলেই কিন্তু সম্পৃক্ত দ্রবণ পেয়ে যাব। আমরা অলরেডি মিশ্রিত করছি কতটুকু? 50 গ্রাম। সো আমাদের आंसर হবে 4 গ্রাম। আশা করছি বোঝাতে পেরেছি, এটা খুব ইজি ম্যাথ ছিল এটা, বাট ট্রিকি ছিল একটু, তাই না? একটু ট্রিকি ছিল এটা, অনেকেই হয়তো প্রথমবার দেখলে এটা অনেকেই হয়তো পারবে না। সো এগুলো ভাষায় প্র্যাকটিস করে যাবা এরকম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো খুব ইজি জিনিস, এবি যোগের দ্রবণে এবি যৌগ যেটা, তার যে এম মানে তার যে আণবিক ভর সেটা দেওয়া আছে 140, দ্রাব্যতা গুণাঙ্ক হচ্ছে এত, যৌগটির দ্রাব্যতা কত? খুব ইজি, দ্রাব্যতা কত, তাই তো? আচ্ছা দেখো এখানে আমাদের এবি যৌগ যেটা, এইটা কিভাবে তোমার বিয়োজিত হবে বলো তো? এ প্লাস বি মাইনাস, তাই না? এখন যদি এটার দ্রাব্যতা যদি এস হয়, তাই না? এটারও এস হবে, এটারও এস হবে না? আচ্ছা, তাহলে আমরা যদি দ্রাব্যতা গুণফল বের করতে চাই, দ্রাব্যতা গুণফল কত আসবে বলো তো? দ্রাব্যতা গুণফল কেএসপি যেগুলো কত আসবে? এই যে এ প্লাস আর বি মাইনাস, কত আসবে এখান থেকে বলো তো? এখান থেকে আসবে আমার হচ্ছে এস স্কোয়ার, তাই তো? এইবার আসো, এসটা হচ্ছে দ্রাব্যতা, তাই না? যদি আমি দ্রাব্যতা জানতে পারি, সেখান থেকে দ্রাব্যতা গুণফল নিয়ে আসতে পারবো, আর দ্রাব্যতা গুণফল জানলে সেখান থেকে আমি দ্রাব্যতা নিয়ে আসতে পারবো। আমার এখানে দেওয়া আছে কি, দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দেওয়া কেএসপি মান দেওয়া আছে, আমি এস এর মানটা বের করবো। সো এখান থেকে এস ইকুয়াল টু কি লেখা যায়, রুট ওভার কেএসপি। আমি যদি ভ্যালুটা বসাই এখানে, রুট ওভার ভ্যালুটা আসে হচ্ছে আমার এরকম, ভ্যালুটা আসে হচ্ছে আমার এরকম 2 ইন্টু 10 ইনভার্স 10, বাট এখানে কিন্তু এই ভ্যালুটা দেওয়া নাই, দেখো এখানে 2 ইন্টু 10 ইনভার্স 10 এইরকম কোনো ভ্যালু দেওয়া নাই। সো আনসার হচ্ছে সঠিক আনসার নেই, ঠিক আছে? আচ্ছা এইবার আসো, একটি মৌলের সর্বশেষ শক্তি স্তরের বা একটি মৌলের সর্ববহিস্থ শেলের ইলেকট্রন বিন্যাস এরকম, মৌলটি পারমাণবিক সংখ্যা কত? ভাই এরকম একটা প্রশ্ন আমি আগে সলভ করে দিছি,
দেখো এটা কিভাবে করব। 4d1 5s2 কোন একটা পরমাণুর বা কোন একটা মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস এরকম। তার মানে এখানে এই যে 4d আর 5s এটা সবচেয়ে বাইরের, হ্যাঁ সবচেয়ে বাইরের শেল এগুলো। তার মানে এর ভিতরে আরো অনেকগুলো শেল আছে। এটা এগুলো যদি বাইরের হয় এর অর্থ কি এর ভিতরে অনেকগুলা শেল আছে। সেই শেলগুলো কি কি? 3 নম্বর শেল, 2 নম্বর শেল, 1 নম্বর শেল। সো 1 নম্বর শেলে কি আছে 1s, তারপর কি আছে বলতো 2s, 2p, 3s, 3p, তাই তো 3d, 4s, 4p, এরকম না? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এই মৌলের একদম বাইরের যে শেলটা সেই শেলে কিন্তু ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন আছে না? ইলেকট্রন কিন্তু আছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ভিতরের শেলগুলা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণেই তো এই শেলগুলোতে ইলেকট্রন আসতে পারছে। যদি এই শেলগুলা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না হতো তাহলে কি এইগুলাতে ইলেকট্রন আসতে পারতো? পারতো না। যেহেতু এইগুলাতে ইলেকট্রন আসতে পারছে তার মানে কি? তার মানে হচ্ছে ভিতরের শেলগুলা ইলেকট্রন দ্বারা কি বলতো? পরিপূর্ণ। ঠিক আছে? সো আমরা এগুলাকে পরিপূর্ণ করে দিব। 2 2 6 2 6 10 2 6, তাহলে কত আসে দেখো তো। এইটুকু পর্যন্ত আসবে হচ্ছে তোমার 18, 20 আর 10 30, 36, 37 আর 39, 39 এটা आंसर। ঠিক আছে, খুব ইজি, এগুলা খুব ইজি কোশ্চেন, এগুলো সাস্টে দেখো আসে তোমার। ঠিক আছে, আচ্ছা তো এই, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো ভাই, তোমার মনে হতে পারে যে সাস্টে তো আমরা শুনছি কোডিং কোশ্চেন আসে, তাহলে এটা তো খুব সহজ কোশ্চেন, কিন্তু এটা শুনলে সহজ কোশ্চেন না। এখানে ছোট্ট একটা কনসেপ্ট লুকিয়ে আছে, সেটা কি বলতো? এই যে কথাটা বললাম, এইখানে ইলেকট্রন যদি চলে আসে এর অর্থ হচ্ছে এর ভিতরে সেগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। এইটা একটা কনসেপ্ট এবং এটা থিওরির এর অংশ। এটা কি বলতো? হুন্ডের নীতি, তাই না? এগুলা কিন্তু এখানে জড়িত আছে। আহ্বাও নীতি, হুন্ডের নীতি, আহ্বাও নীতি, এগুলা কিন্তু এখানে ইনভলভ। আমি চাইলে ব্যাখ্যা করতে পারবো, বাট ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু লেকচারটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, সো এইখানে তোমার মনে হতে পারে ভাই কোয়েশ্চনটা খুব ইজি, কিন্তু কোয়েশ্চনটা কিন্তু ইজি না। এটার পিছনে কিন্তু দুইটা খুব ইম্পর্টেন্ট, ইনঅর্গানিক কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট দুইটা ল, এই যে আহ্বাও নীতি তারপরে হচ্ছে তোমার হুন্ডের নীতি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ল, ফান্ডামেন্টাল ল একদম। এগুলো কিন্তু তোমার এখানে ইনভলভ আছে। তার মানে যিনি প্রশ্নকর্তা উনি তোমাকে এই প্রশ্নের মাধ্যমে দেখতে চাইলেন তোমার ওই কনসেপ্টটুকু জানা আছে কিনা। কথা বুঝতে পারছো? কাজে প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিন্তু একটা কনসেপ্ট, একটা নলেজ তোমার এখানে লুকায় থাকে, তোমাকে ওইটা বের করে আনতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, হোয়াটএভার। এইবার আসো, একটি প্লাটিনাম তার ঘন হাইড্রোক্লোরিক ভিজিয়ে পরীক্ষণীয় লবণের একটি দানা তাতে লাগিয়ে বুনসন দ্বীপের জারণ শিখায় ধরলে দ্বীপ শিকার বর্ণ খালি চোখে ইটের মতো লাল ও ব্লু গ্লাস দিয়ে দেখলে সবুজ বর্ণ দেখা যায়। এই যে ইটের মতো লাল, এই কথা শুনে কিন্তু আমি বুঝতে পারছি সেটা হবে ক্যালসিয়াম। এবং ব্লু গ্লাস দিয়ে দেখলে সবুজ বর্ণ দেখা যায়, দ্বীপ শিকারী বর্ণটি কোন মৌলের বৈশিষ্ট্য? এটা মুখস্থ জিনিস ভাই, এটা একটা থিওরিটিক্যাল জিনিস, এখানে বোঝার জিনিসগুলো খুব কম। তাও আমি এই ফুল প্রশ্ন তোকে বুঝাই দিব, মানে প্রশ্নের মধ্যে যেগুলো আছে ইম্পর্টেন্ট কথাগুলো এগুলো বুঝাই দিব, বাট আনসারটা কিন্তু থিওরিটিক্যাল এবং মুখস্থ বেস। যে তোমার মানে ইয়েটা তোমার ফ্লেম টেস্টে কোন মৌলটা ইটের মতো লাল কালারটা শো করে, এটা হচ্ছে ক্যালসিয়াম। কি বলতো? ক্যালসিয়াম। তাহলে আমার আনসার হচ্ছে কি বলতো? ক্যালসিয়াম। এবার হচ্ছে সোডিয়াম। কি ক নাম্বার যেটা সোডিয়াম, এটা কোন ধরনের কালার শো করে? গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ। গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ। খ নাম্বারটা কোন, কি বলতো? ক্যালসিয়াম। এটা দেখলাম আমরা ইটের মতো লাল, ইটের মতো লাল, তাই তো? তারপর তোমার গ নাম্বারটা কি বলতো? গ নাম্বার হচ্ছে তোমার কি, সরি খ নাম্বার ছিল পটাশিয়াম, যাই হোক তাহলে গ নাম্বার আমরা পটাশিয়াম দিয়ে দিই। এটা হচ্ছে কি বলতো? বেগুনি। ঘ নাম্বার হচ্ছে কপার। এটা আসলে ভাই ভেরি করে, এটা অনেক সময় তোমার যে নীলচে সবুজ যেটা, হ্যাঁ এরকম সবুজ দেখায় আর কি। তো এটা আসলে তোমার এর জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে। জারণ সংখ্যা 2 থাকলে এরকম, 3 থাকলে সরি 2 থাকলে এরকম, আর 1 থাকলে এরকম। হ্যাঁ, আচ্ছা এখন এইবার আসো আমরা
তোমার হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, এগুলো আমি একটু তোমাকে অ্যানালাইসিস করে বোঝাই। হ্যাঁ, আমি এখন যেগুলো বলবো এটা কিন্তু এই প্রশ্নের সাথে কোনোভাবে মানে এই যে আনসার যেটা করেছি আমরা এটার সাথে কোনোভাবে রিলেটেড না, বাট এটা তোমার অন্য কাজে লাগবে। হ্যাঁ, অন্য কাজে লাগবে। চলো তোমাকে দেখাই এই জিনিসটা আমি। দেখো আমরা এখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে না, এটা তোমার কোয়েশ্চেন আসতে পারে, যেখানে এই যে তোমার ফ্লেম টেস্টের সময় প্লাটিনাম তারকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ভিজানো হয়, ঠিক আছে, আসতে পারে তোমার। এটা কোথায় আসতে পারে? যেগুলো রিটেন এক্সাম, ডিইউ, বুয়েট, এগুলাতে আসতে পারে, অথবা এমসিকিউ তোমার এগুলো আসতে পারে। এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেকগুলো ব্যবহার আছে, বুঝছো? মানে এই যে ফ্লেম টেস্টটা এখানে অনেকগুলো ব্যবহার আছে, এর মধ্যে আমি তোমাকে সবচেয়ে মেজর দুই একটা বলার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে আমরা এই যে প্লাটিনাম তার আছে না, প্লাটিনাম ওয়্যার, যেটা এটাকে আমরা ওয়াশ করতে ব্যবহার করি। মানে এই প্লাটিনাম ওয়্যার দিয়ে ধরো তুমি অন্য একটা মৌলের ফ্লেম টেস্ট করছো। হ্যাঁ, সাপোজ তুমি সোডিয়ামের ফ্লেম টেস্ট আগে করছো, এখন আমি চাচ্ছি যে আমি ক্যালসিয়ামেরটা করব। তা তুমি অলরেডি সোডিয়ামেরটা করে আসছো, এবং তুমি যদি সোডিয়ামেরটা করার পরে এটাকে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ওয়াশ না করো, তাহলে তোমার সমস্যাটা কোথায় হবে বলো তো? সমস্যাটা হবে সোডিয়ামের যে কালারটা, এই কালারটা কিন্তু এখানেও শো করতে পারে, মানে এখানে বাই প্রোডাক্ট হিসেবে এখানে শো করতে পারে। অর্থাৎ ক্যালসিয়ামের যে ইটের মতো লাল, যেটা ইটের মতো লাল, ইটের মতো লাল কালারটা কিন্তু এখানে ভালোভাবে দেখাবে না, কারণ সোডিয়ামের যে সোনালী হলুদটা, এই সোনালী হলুদটা কিন্তু এর সাথে মিক্স আপ হয়ে একটা হাইব্রিড কালার দেখা যাবে, অর্থাৎ এখানে পিওর কালারটা দেখা যাবে না। ঠিক আছে, সো ইম্পিউরিটি চলে আসবে, এই জন্য বেসিক্যালি এটাকে ওয়াশ করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। ওকে, এখন আরেকটা কোয়েশ্চন এখানে অ্যারাইজ হয় যে এত কিছু থাকতে আমরা কেন প্লাটিনাম ওয়্যারকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ওয়াশ করি? ঠিক আছে, এটা কিন্তু স্বাভাবিক একটা কোয়েশ্চন থাকতেই পারে। এখানে আরেকটা কারণ আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে দেখা যায় যে আমরা যে সাধারণত যে সকল সল্টকে এখানে অ্যানালাইসিস করি, বেসিক্যালি এগুলো হচ্ছে সল্ট অ্যানালাইসিস, তাই না? সল্ট গুলোকে মধ্যে যে আয়নগুলো, ক্যাটায়নগুলো, সেগুলোকে আমরা শনাক্ত করি। তো ক্যাটায়নগুলো তো আর এরা ফ্রি থাকে না, তাই না? এরা তো ফ্রি থাকে না, এরা হচ্ছে সল্টের মধ্যে থাকে। যেমন সোডিয়াম যে প্লাসটা, সোডিয়াম প্লাসটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এইভাবে থাকে, তাই না? তার মানে আয়ন যেগুলো থাকে এগুলো কিন্তু ফ্রিলি থাকে না, কিন্তু এটা ক্রিস্টাল আকারে থাকে, তাই তো? আচ্ছা, এখন আমরা যে সল্টগুলোকে এখানে ফ্লেম টেস্টে আমরা অ্যানালাইসিস করি, এগুলা কিন্তু উদাহী না, মানে এগুলা কিন্তু ফ্লেমেবল না। ঠিক আছে, এরা কিন্তু উদাহী না বলতে তোমাকে কি বোঝাচ্ছি আমরা, যে এগুলা কিন্তু উদাহীতে, বুঝতে পারছো, এরা কিন্তু ইয়ে হয় না, মানে কি বলে এগুলাকে, এটা সহজে ভেপারাইজ হয় না লবণগুলা। এগুলাকে তুমি যদি হিট দাও, এগুলা সহজে ভেপারাইজড হয় না, এগুলার বৈশিষ্ট্য এরকম না ভেপারাইজড হওয়ার। কিন্তু মেটাল ক্লোরাইড যে সল্টগুলা, এগুলা কিন্তু তোমার হচ্ছে যে অনেক বেশি উদাহী। এখন এই সোডিয়াম যে প্লাসটা, এটা কি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডে থাকবে? না তো, এটা তো সোডিয়াম সালফেট আকারে থাকতে পারে, Na2SO4 থাকতে পারে না? তো তাহলে এই যে সল্টগুলা, এগুলা কি তোমার উদাহী হবে? উদাহী না কিন্তু। এখন জিনিসটা হচ্ছে যদি এগুলো উদাহী না হয়, তাহলে সমস্যাটা কি হবে? বাই ফ্লেম টেস্টে আসলে কি করা হয়? ফ্লেম টেস্টে তোমার ফ্লেমের মধ্যে ওয়্যারটাকে ধরা হয় এবং সেখানে একটা কালার দেখা যায়। তো এখানে তো ইলেকট্রনের ট্রানজিশন হতে হয় না, তোমরা তো পড়ছো এগুলো ইন্টারে, যেখানে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে। তাহলে এই যে ট্রানজিশনটা হয়, এই ট্রানজিশন হওয়ার জন্য তোমাকে ইলেকট্রনকে এক্সিটার হতে হয় না? তাহলে এটা, এই যে তোমার মৌলটা যদি উদাহী না হয়, তাহলে এই ট্রানজিশনটা এত ইজিলি হয় না। দ্যাটস মিন যে সকল সল্টের মধ্যে বা যে সকল সল্টগুলা উদাহী হয়, এগুলার ট্রানজিশনটা খুব ভালোভাবে হয় এবং সেখানে হচ্ছে ভালোভাবে কালারটা দেখা যায়। যদি উদাহী না হয় তাহলে কিন্তু কালারটা ভালোভাবে দেখা যাবে না, এমনকি কালার না দেখা যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা যদি এই যে প্লাটিনাম ওয়্যারকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা এখানে ইমার্সড করি, তাহলে এখানে ক্লোরাইড আসবে না। এই যে প্লাটিনাম ওয়্যারের সাথে কিন্তু এই সিএলটা কিন্তু থাকবে, এবং যখন আমরা এই প্লাটিনাম ওয়্যারকে যখন আমরা সল্টের মধ্যে স্পর্শ করাবো, মানে আমি তো সল্টকে অ্যানালাইসিস করবো না, তো সল্টের মধ্যে যখন এটাকে আমি চুবাবো, তখন হচ্ছে এই সল্টের যে এই যে সল্ট আছে না, এই সল্টটা কিন্তু এই ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটা ধাতব বা মেটাল ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে। মেটাল ক্লোরাইড, CHLORide
এই মেটাল ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে এবং এই মেটাল ক্লোরাইডটা হচ্ছে উদায়ী। উদায়ী মানে কি, এরা কিন্তু ভেপারাইজড হয়, সহজে ভেপারাইজড হয়, ফলে এখানে ভালোভাবে কালারটা দেখা যায়। এই জন্যই আসলে বিশেষ করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ইউজ করা হয়। দুইটা কারণ হলো। 3 নম্বর আরেকটা কারণ আছে, ওইটা না জানলে চলবে, ওইটা তোমার না জানলে চলবে, হ্যাঁ, তাও তোমাকে বলে দিই। দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কিন্তু অ্যাসিড না, এটা কিন্তু এক ধরনের অ্যাসিড। এখন যদি তোমার সল্টের মধ্যে কোনো ধরনের বেসিক ইম্পিউরিটিস থাকে, লাইক ধরো তোমার যে সল্টটা আছে, সেই সল্টের মধ্যে কোনো একভাবে একটা বেসিক একটা আয়ন থেকে গেল, কোন একটা বেসিক আয়ন মানে কোন একটা ক্ষারীয় আয়ন লাইক কার্বনেট CO3 2-, এই যে আয়নটা আছে না, ধরো কোনো একভাবে এই আয়নটা তোমার এখানে চলে আসলো সল্টের মধ্যে। এখন এই যে আয়নটা চলে আসলো, এই আয়নটাকে এখানে ইন্টারফেয়ার করবে না? এই যে তুমি যে এক্সপেরিমেন্টটা করতেছো সেখানে কিন্তু ইন্টারফেয়ার করবে। আর এইটা যদি ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু তোমার কালারটা ভালোভাবে দেখা যাবে না, কারণ তুমি ফ্লেমের মাধ্যমে যে হিটটা দিবা সেই হিট কিন্তু এটা কিন্তু অ্যাবজর্ব করবে, সো এখানে ভালোভাবে কালারটা দেখা যাবে না। তাই যদি কোনো একভাবে বেসিক কোনো ধরনের আয়ন চলে আসে, সেগুলো কিন্তু এখানে ইমপিউরিটিস হিসেবে কাজ করবে, ইমপিউরিটিস হিসেবে কি করবে বলতো, কাজ করবে। এই বেসিক ইমপিউরিটিস গুলাকে নিউট্রালাইজ করার জন্য আমার এখানে অ্যাসিড প্রয়োজন হয়। আমরা জানি অ্যাসিডটাই কিন্তু একমাত্র এই যে বেসকে কিন্তু কি করতে পারে, নিউট্রালাইজ করতে পারে। তো এই বেসিক্যালি যদি কোনো বেসিক কোনো ক্যাটায়ন আয়ন থাকে, ওইগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই তিনটা হচ্ছে অনেক মেজর একটা কারণ যে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি। আরো অনেকগুলো কারণ আছে, এগুলো তোমরা আরো অ্যাডভান্স লেভেলে কেমিস্ট্রি পড়ে জানতে পারবা, বাট নরমালি হচ্ছে এই তিনটা আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি বোঝাতে পারলাম এটা। নেক্সট আমরা যাই। এইবার আসো ক্রোমাটোগ্রাফি কি, এটা মুখস্থ জিনিস, এটা হচ্ছে একটা পৃথকীকরণ পদ্ধতি। এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, বাট এখন আলোচনা করে আসলে খুব বেশি উপকার হবে না, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে লাইমেন সিরিজে একটি ইলেকট্রন n=6 শক্তি স্তর থেকে স্থানান্তরিত হলে বিকিরিত আলোর ফোটনের শক্তি হচ্ছে এত। একই সিরিজে একটি ইলেকট্রন এত থেকে স্থানান্তরিত হলে বিকিরিত শক্তি, ফোটনের শক্তি কত হবে? ওকে, আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে কয় ধরনের সিরিজ পাওয়া যায়? 5 ধরনের না? লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফ্রুন্ট, হামফ্রিস, আরেকটা আছে তাই না? 6 ধরনের তাই না? আচ্ছা, তা লাইমেন কখন পাওয়া যায়? যখন উত্তেজিত ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিরে আসে তখন তো লাইমেন পাওয়া যায়। মানে হাইড্রোজেন পরমাণুতে যখন এক্সাইটেড যে ইলেকট্রনটা সেটা যখন আপার অরবিটাল থেকে মানে আপার শক্তিস্তর থেকে যখন সে লোয়ার শক্তিস্তরে যখন সে রিটার্ন করে, তখন যদি সে প্রথম শক্তিস্তরে রিটার্ন করে তাহলে যে সিরিজটা পাওয়া যায় সেটাই তোমার লাইমেন, তাই না? তার মানে এখানে আমরা বলতে পারি যে আমি আগের যে একটা ম্যাথ করেছিলাম এরকম, তখন বলছিলাম যে কক্ষপথ থেকে আসবে সেটা কি বলতো, n1, আর যেখানে আসবে সেটা কি n2, মনে আছে? যেখান থেকে আসবে সেটা হচ্ছে n1, আর যেখানে আসবে সেটা হচ্ছে n2। তাহলে হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এনার্জির মানটা দেওয়া আছে না, এই যে ফোটনের শক্তি কিন্তু দেওয়া আছে। সো আমরা এখানে লিখব যে কিভাবে লেখা যায়। আচ্ছা, আমি এখানে এই যে n=6 আছে না, তাহলে আমি এটাকে E6 হিসেবে এটাকে আমি ডিনোট করি। এটা সমান কি লেখা যায় বলো তো? আমরা জানি RH × 1/n2² - 1/n1², তাই তো? তাহলে এই যদি হয় আমাদের কিন্তু এখানে এই যে E6 এর মান দেওয়া আছে তাই না? এটা মানটা কত জানি, 2 × 10⁻⁻⁴ 15 কিলো জুল, এটা মনে রাখতে হবে। এখানে RH টা আছে 1/n2 হচ্ছে 1, তো 1 থাকে এখানে, আর 36 আসবে এখানে, 36। সো আলটিমেটলি কত আসে এটা?
আচ্ছা এটাকে এভাবে রাখি আমি, হ্যাঁ এটাকে আমি একটা ইকুয়েশন নাম দিই, তাহলে আমার পরবর্তী হিসাবটা সুবিধার হবে। আচ্ছা এটাকে আমি 1 নং ইকুয়েশন নাম দিলাম, ঠিক আছে। এইবার আসো, যখন এই ইলেকট্রনটা যখন একই সিরিজে ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তিস্তর থেকে আসবে, তখন সেটাকে আমি E2 বলে আমি ডিনোট করি। E2 ইকুয়াল টু কি হবে, RH ইন্টু 1/n2 স্কোয়ার 1/n1 স্কোয়ার। তাহলে E2 এর মানটা বের করবো, তাই তো। আর এখানে RH ইকুয়াল টু হচ্ছে, এটা মান বসানোর দরকার নেই, এই যে N2 সেটা কত জানি, সেটা হচ্ছে 1, আর N1 কত 4, সরি N1 হচ্ছে 2, N1 স্কোয়ার হচ্ছে 4। এই তো 2 নং ইকুয়েশন। এখন আমরা যে কাজটা করব, আমি হচ্ছে তোমার 2 দ্বারা 1 কে ডিভাইড করে দিব। তার কাজটা দেখো কিভাবে, 2 ডিভাইড 1, তখন কি হবে বলো তো, তখন আসবে হচ্ছে E2 ডিভাইডেড বাই, এই যে এটা আসবে 2 ইন্টু 10 ইনভার্স 15, এটা আসবে। আর এই যে RH, এই RH আর এই RH এটা কিন্তু তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে। তো উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস 1/4, এখানে থাকবে 1 মাইনাস 1/36, তাই তো 1/36। তাহলে কি করা যায়, এখানে E2 বাই এখানে হিসাব নিকাশ করলে, আচ্ছা এখানে আমি ডিরেক্ট ক্যালকুলেটর হিসাব করে দিই। 3/4 35/36। তাহলে এটা যদি আমি আলটিমেটলি এখান থেকে E2 টা বের করতে চাই, তাহলে এই যে জিনিসটা সেটাকে আমি আর্গুমেন্ট করে এদিকে পাঠিয়ে দিব। তাহলে আমি যদি হিসাব করি এটা কত আসে দেখি, 1.54 ইন্টু 10 ইনভার্স 15 কিলোজুল, এটা আসে। হ্যাঁ এই যে দেখো 1.54 10 ইনভার্স 15 কিলোজুল, এটা অ্যান্সার আমাদের। আশা করছি সবার বোঝা গেল, খুব ইজি কোয়েশ্চন ছিল এটা। নেক্সট, আচ্ছা এইবার আসো এই কোয়েশ্চনটা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত, দ্রবণের pH 10 হলে ওই দ্রবণের ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত। খুব ইজি কোয়েশ্চন, তবে এটা মাল্টিপল স্টেপের কোয়েশ্চন। সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ম্যাগনেসিয়াম যে হাইড্রোক্সাইডটা, এটা জলীয় দ্রবণে কিভাবে দ্রবীভূত হয়, মানে কিভাবে বিয়োজিত হয়, জানা আছে এটা? ম্যাগনেসিয়াম 2+ এবং OH 2OH মাইনাস, এটা কিন্তু জলীয় দ্রবণে এইভাবে হয়। হ্যাঁ এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা কিন্তু জলীয় দ্রবণে এরা হচ্ছে এভাবে বিয়োজিত হয়। তাহলে এখান থেকে আমরা KSP এর ইকুয়েশন লিখতে পারি কি রকম বলতো, ম্যাগনেসিয়াম 2+ এবং হচ্ছে OH স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের KSP এর ইকুয়েশন। এখন ভাই এইবার আসলে আমাদের আলটিমেটলি কোয়েশ্চনটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করতে হবে। এখন আমি কিন্তু এইটুকু লেখার পরে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতেই পারছি যে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা যদি বের করতে হয়, আমাকে একমাত্র এই ইকুয়েশন দ্বারাই বের করতে হবে। কারণ হচ্ছে আমাকে কোয়েশনে KSP এর ভ্যালু দেওয়া আছে, তো KSP এর ভ্যালু তো শুধু শুধু দেওয়া থাকবে না, এটা তো নিশ্চয়ই কোনো কারণে দেওয়া আছে। সেই কারণটাই কি বলতো, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করা, এবং KSP এর ইকুয়েশন দিয়েই বের করতে হবে, এজন্যই তো এই মানটা দেওয়া আছে, তাই না? এখন যদি এই ইকুয়েশন দিয়ে বের করতে হয়, তাহলে আমাকে জানতে হবে এই OH এর ঘনমাত্রা। কারণ ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করতে হলে আমাকে এইটা এবং এইটা জানাইটাই কি যথেষ্ট না? আচ্ছা এইটা
এবং এটা জানতে পারলে আমরা এটা পেয়ে যাব। এখন এটা তো জানা আছে আমার, তাহলে কোনোভাবে যদি এইটা বের করতে পারি তাহলে কাজটা শেষ না? আচ্ছা, তাহলে আমি যদি এই OH এর ঘনমাত্রা কোনো একভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমার কাজটা শেষ। এটা কিভাবে বের করা যায় বলতো? দেখো এটা হিন্টস এই কোয়েশ্চনে দেওয়া আছে। পিএইচ 10, মানে এই সলিউশনের পিএইচটা কত বলতো? 10। তো আমরা আরেকটা ফর্মুলা জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, জানি না? তো এখান থেকে আমরা হচ্ছে পিওএইচ ইজ ইকুয়াল টু 14 বিয়োগ পিএইচ লিখতে পারি। সো আলটিমেটলি এখানে কত আসবে? 14 বিয়োগ 10 মানে 4। দ্যাটস মিন এই দ্রবণের পিওএইচ হচ্ছে কত? 4, সরি 4। তাহলে আমরা জানি পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ ওএইচ মাইনাস, তাই তো? তাহলে এইখান থেকে আমরা জানি পিওএইচ 4 মাইনাস লগ ওএইচ মাইনাস। তো আমরা যদি এইখানে অ্যান্টিলগ করি তাহলে কিন্তু আমি OH এর ঘনমাত্রাটা পেয়ে যাব। কত আসবে? tan ইনভার্স 4। সো এটা হচ্ছে আমার আলটিমেটলি কি বলতো? OH এর ঘনমাত্রা। এটা কিন্তু মোল পার লিটারে আসছে, হ্যাঁ, মোল পার লিটারে আসছে। তাহলে তুমি এটাকে আমি 1 নং ইকুয়েশন বলি। এই 1 নং ইকুয়েশনে তুমি হচ্ছে এই ভ্যালুটা বসাও, Ksp is equal to magnesium 2 plus আর OH স্কয়ার। তো এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে কিন্তু আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাসটা নিয়ে আসতে পারবো। দেখো এই Ksp গুলো কত দেওয়া ছিল? 2 ইনটু tan ইনভার্স 11, তাই তো? আর OH টা কত? tan ইনভার্স 4 স্কয়ার করো। স্কয়ার করলে কত আসবে বলো তো? এখানে দেখো এখানে 2 থাকবে, tan ইনভার্স 11, আর হচ্ছে এখানে আসবে tan ইনভার্স কত? -8, তাই না? সো আলটিমেটলি কত আসবে? 2 ইনটু tan ইনভার্স কত আসবে? এই যে 3 আসবে না? সো এটাকে আমরা কি লিখতে পারি? 0.002। এই যে आंसर হচ্ছে এটা আমাদের 0.002, এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে? সো এটার ইউনিট কি বলতো? এই যে এটা ইউনিট কি? এটা ইউনিট হচ্ছে আমাদের কি বলতো? মোল পার লিটার। ঠিক আছে? এটা ইউনিটটা বুঝতে পারছো সবাই কিভাবে আসছে এটা? এটা মোল পার লিটার কিভাবে আসছে বুঝতে পারছো সবাই? এটা কিন্তু বোঝার জন্য একটা উপায় হচ্ছে এই যে তোমার Ksp, এই Ksp এর ইউনিট কত? দেখো Ksp মানে কি? ম্যাগনেসিয়াম এবং এইটার স্কয়ারের গুণফল, তাই না? তো এইটা যদি মূল, এখন ম্যাগনেসিয়াম 2 প্লাস তো এটা প্লেন অবস্থায় আছে না, মানে এটা তো নরমাল অবস্থায় আছে। এই নরমাল অবস্থা মানে কি? এটা এই অবস্থায় কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এটা ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা। সো ঘনমাত্রা একক কি? ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, তাই তো? আর এখানে কি আছে? মোল পার লিটার স্কয়ার, তাই তো? তাহলে মোল স্কয়ার লিটার স্কয়ার। দ্যাটস সরি, হ্যাঁ এভাবে আছে, হ্যাঁ। তার মানে এই দুইটা যদি গুণ করো তুমি আলটিমেটলি মোল কিউব আর লিটার কিউব পাবে না? তাহলে উপরে থাকবে তোমার কিউব, নিচে স্কয়ার, তাহলে কিউব আর স্কয়ার কাটলে কি থাকবে? 1 থাকবে না? এই যে 1 আছে, কমন সেন্স, তাই না? সো এটা আশা করি বুঝতে পারছো সবাই। এবার আসো নেক্সট কোয়েশ্চন। একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় রিঅ্যাকশন। এখানে 14 নাইট্রোজেন দেওয়া আছে, আলফা কণা দেওয়া আছে, আর এ বি অক্সিজেন, প্রোটন, নিউক্লিয় বিক্রিয়া এ ও বি এর মান কত? আচ্ছা, তো এইটা আমরা যদি করতে চাই এখানে একটা কথা বলে রাখি যে এই যে আলফা কণা, এই আলফা কণা যদি কোনো একটা রিঅ্যাকশন থেকে, মানে কোনো একটা বিক্রিয়া যদি আলফা কণা নির্গত হয়, এই আলফা কণা যদি কি হয় বলতো? নির্গত হয়, নির্গত যদি হয় তাহলে হচ্ছে ভর সংখ্যা
4 কমে আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 কমে। আর যদি যুক্ত যদি হয়, মানে নির্গত না হয়ে যদি আলফা কণা যুক্ত হয়, দেখো এখানে কিন্তু আলফা কণাটা এই প্লাস চিহ্ন মানে কি, এই রিঅ্যাকশনে আলফা কণাটা যুক্ত হচ্ছে। যদি যুক্ত হয় তাহলে তার বিপরীত ঘটনা ঘটবে, ভর সংখ্যা 4 বাড়বে, ভর সংখ্যা 4 বাড়বে আর পারমাণবিক সংখ্যা 2 বাড়বে। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশন নাইট্রোজেন আছে এখানে আর ভর সংখ্যা কত, 14। তাহলে আলফা কণা যদি যুক্ত হয় তাহলে এই বাম দিকে ভর সংখ্যা টোটাল কত হয়ে যাবে, 18 হয়ে যাবে না? তাহলে বাম দিকে ভর সংখ্যা টোটাল কত, 18। তাহলে ডান দিকে ভর সংখ্যা অবশ্যই 18 হতে হবে ব্যালেন্স করার জন্য, তাই না? তো ডান দিকেও ভর সংখ্যা কত হতে হবে বলতো, 18 হতে হবে। তাহলে এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ দ্বারা বোঝাচ্ছে যে এই অক্সিজেনের ভর সংখ্যা, বি দ্বারা বোঝাচ্ছে অক্সিজেনের প্রোটন সংখ্যা। আচ্ছা, বাম দিকে তোমার নাইট্রোজেনের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা ছিল 7। যদি আলফা কণা যুক্ত হয় তাহলে আর 2 বেড়ে যাবে, দ্যাটস মিন 9 হয়ে যাবে। 9 হয়ে যাবে না? 9 কিন্তু হয়ে যাবে। তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষের ব্যালেন্স করার জন্য ডান দিকে অবশ্যই টোটাল পারমাণবিক সংখ্যা 9 হতে হবে, তাই না? তাহলে এই সেন্স থেকে কিন্তু আমরা এ এবং বি নিয়ে আসতে পারবো। তাহলে আমাকে তুমি একটা জিনিস বলো তো, এই যে বাম দিকে টোটাল ভর সংখ্যা কত, 18 না? 18, তাই তো? আচ্ছা, তাহলে ডান দিকে টোটাল ভর সংখ্যা কত, এই যে এ প্লাস কত, এই যে প্রোটন। এখন প্রোটন মানে কি, H প্লাস। প্রোটন মানে কি বলতো, H প্লাস। এই H প্লাস মানে কি, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেছে, দ্যাটস মিন এই H প্লাস এর মধ্যে হাইড্রোজেনের এই যে H প্লাস যেটা, এটা কিন্তু হাইড্রোজেন না, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, দ্যাটস মিন প্রোটন। এটার ভর সংখ্যা কত, 1। আর পারমাণবিক সংখ্যা কত, 0। 0 হবে? পারমাণবিক সংখ্যা 0 হবে না, পারমাণবিক সংখ্যা 0 হবে না। এটা হচ্ছে হাইড্রোজেনের আয়ন, দ্যাটস মিন এটা হচ্ছে কি, এখান থেকে ইলেকট্রন চলে গেছে কিন্তু প্রোটন তো চলে যায় নাই, দ্যাটস মিন এখানে প্রোটন সংখ্যা কত হবে, 1 হবে অবশ্যই। তার মানে এটার ভর সংখ্যা কত হবে বলতো, 1 হবে। 1 হবে না? তাহলে এখান থেকে আমরা এ এর সমান পাবো 17, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখি, আমরা এ পেয়ে গেলাম। এখন দেখো বাম দিকের টোটাল পারমাণবিক সংখ্যা কত, 7 ছিল আর আলফা কণা যুক্ত হয় 9 হয়ে গেল, তাই না? তাহলে বাম দিকে 9, ডান দিকে তোমার কি আছে, বি আছে, আর কি আছে, এই যে প্রোটনের কিন্তু পারমাণবিক সংখ্যা 1। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, প্রোটনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1, বাট ইলেকট্রন সংখ্যা 0। ইলেকট্রন সংখ্যা 0 কিভাবে, কারণ এটা আসছে কিভাবে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার মাধ্যমে, দ্যাটস মিন এইখানে ইলেকট্রন সংখ্যা 0, বাট প্রোটন সংখ্যা কিন্তু 0 না। ইলেকট্রন ত্যাগ করা মানে কিন্তু প্রোটন ত্যাগ করা না। ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন চলে যাবে, প্রোটন কিন্তু তার স্থির জায়গায় থাকবে। সো এখান থেকে আমরা বি সমান কি লিখতে পারি, বি সমান লিখতে পারবো 8। তার মানে তোমার এ আর বি কত, 17 এবং 8। এই যে 17 এবং 8 হচ্ছে এইটা, আনসার হচ্ছে এইটা। শেষ, খুব ইজি। সো আসলে আমি এখানে এটা বোঝাতে গিয়ে আসলে অনেক বেশি, মানে ইজিলি বোঝাতে গিয়ে অনেক কথাই আসলে বলে ফেলছি। তো আসলে এটা এত টাইম লাগার কথা না, এটা দেখেই আনসার বলা যাওয়া যায়। হ্যাঁ, দেখে কিন্তু আনসার বোঝা যায় যে কত আসবে, এটা মুখেও হিসাব করা যায়। সো যারা এক্সপার্ট ওরা এগুলা এই যে এগুলা দেখার প্রয়োজন নাই, এটা নিজেরাই সলভ করতে পারবে, ঠিক আছে? বাট যারা বিগিনার লেভেলে আসছো তারা হচ্ছে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বা জিনিসটা খুব ভালোভাবে বোঝার জন্য তোমরা হচ্ছে এইগুলা দেখতে পারো। আচ্ছা, সো আসো নেক্সটে, এইটা হচ্ছে একটা ভালো কোয়েশ্চন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ও ম্যাঙ্গানিজের ইলেকট্রোবিন্যাস কোনটি? এটা একটু তোমরা ভিডিওটা পজ করে নিজেরা চিন্তা করো, এরপরে সলিউশন করো, আমারটার সাথে ম্যাচ করো, দেখো মিলে কিনা। এটা সাস্টের 14-15 সেশনে আসছে, খুব ভালো মানের কোয়েশ্চন। দেখো এটা কিন্তু মানে খুব বড় কোয়েশ্চন না, খুবই ছোট কোয়েশ্চন, 3-4 লাইনে, 2-3 লাইনে করা যায়, 4 লাইনে 2-3 লাইনে করা যায় এটা। কিন্তু এটার ভিতরে যে কনসেপ্টটা সেটা কিন্তু খুবই সুন্দর কনসেপ্ট। হ্যাঁ, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের ইলেকট্রোবিন্যাস কত, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ এমএনটা। তাহলে একটা জিনিস চিন্তা করো, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কি, বা এটা কোন ধরনের অক্সিডেশন স্টেটে আছে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে হবে। এইখানে ম্যাঙ্গানিজ যেটা,
এটা কিন্তু Mn 7+ হিসেবে আছে। Mn কি আছে বলতো? Mn 7+ হিসেবে এটা কিন্তু এখানে আছে। ওকে, সো এটা কিভাবে বলতাম আমি বলতো? তুমি এটার জারণ সংখ্যাকে x ধরে নাও, x ধরে নাও, তাহলে পটাশিয়াম কত 1 জারণ সংখ্যা, পটাশিয়াম জারণ সংখ্যা কত 1 না 1, এটাকে আমি x ধরলাম। আর অক্সিজেনে কত -2 না, তাহলে 4 -2 যদি হয় তাহলে 4 2 4 8 হবে না, তাহলে -8 হবে আর 0 হবে এখানে। x সমান কত 7 আসে না, +7। তার মানে কি ম্যাঙ্গানিজের এখানে জারণ সংখ্যা হচ্ছে +7। সো ম্যাঙ্গানিজটা কিন্তু এখানে ম্যাঙ্গানিজ হিসেবে না, এই যে ম্যাঙ্গানিজটা এটা কিন্তু ম্যাঙ্গানিজ হিসেবে নাই, এটা কি হিসেবে আছে? ম্যাঙ্গানিজ ক্যাটায়ন হিসেবে আছে বা ম্যাঙ্গানিজ আয়ন হিসেবে এখানে আছে। কথা বুঝা গেল? এখানে যে ম্যাঙ্গানিজ বলছে, এখানে যে ম্যাঙ্গানিজটা বলছে এটা কিন্তু ম্যাঙ্গানিজ অ্যাটম হিসেবে নাই, এটা কিন্তু কি আছে? ম্যাঙ্গানিজ আয়ন হিসেবে আছে। এটা কিন্তু বুঝতে হবে আগে প্রথমে। এবং সেই আয়নের ফরমেশনটা কিরকম? Mn7+। অর্থাৎ ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস এখন যে আমি বের করব, সেখানে কিন্তু ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা বের করলে হবে না, Mn7+ এর ইলেকট্রন বিন্যাসটা বের করতে হবে। আচ্ছা, তাহলে ম্যাঙ্গানিজের নরমালি ইলেকট্রন সংখ্যা কত থাকে জানো? কত বলো তো? আমি যদি ক্যালকুলেট করি, কপার, নিকেল, কপার, জিঙ্ক, তাহলে ম্যাঙ্গানিজ কত 25 না? আমি একটু রিক্যাপ করি, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। হ্যাঁ, সো ম্যাঙ্গানিজ হচ্ছে আমার কত 25। তাহলে 25 যদি হয় তাহলে কি হবে বলতো? 1s। আচ্ছা, আমি আর্গন দিয়ে শুরু করি। আর্গন পর্যন্ত 18 না? আর্গন, তারপর 3d 4s, তাই না? তাহলে এখানে 2 আসবে, তাহলে 18 2 20 আর প্লাস 25। এটা হচ্ছে ভাই তোমার কি বলতো নরমালি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। এখন এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইখানে কিন্তু ম্যাঙ্গানিজটা ম্যাঙ্গানিজ 7+ হিসেবে আছে। এই ম্যাঙ্গানিজ 7+ এর অর্থ কি? যে ম্যাঙ্গানিজ যে অ্যাটমটা, এইটা 7টা ইলেকট্রনকে ত্যাগ করে দিছে। ম্যাঙ্গানিজ 7+ এর অর্থ হচ্ছে ম্যাঙ্গানিজ অ্যাটমটা 7টা ইলেকট্রনকে ছেড়ে দিয়েই কিন্তু এরকম অবস্থায় আসছে। তার মানে ম্যাঙ্গানিজ 7+ এর যে ইলেকট্রন বিন্যাস সেটা হবে এইখান থেকে 7টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে আমি কিন্তু এইটার ইলেকট্রন বিন্যাসটা পাবো। তো 7টা ইলেকট্রন মানে কত 2 এবং 5। সো অর্থাৎ এখানে 3d এবং 4s এ কোনো ইলেকট্রন থাকবে না। এই 5 আর এই 2 7, এই দুইটা অরবিটালের ইলেকট্রনই কিন্তু ম্যাঙ্গানিজ ত্যাগ করে ম্যাঙ্গানিজ 7+ এ কনভার্ট হবে। দ্যাটস মিন ম্যাঙ্গানিজ 7+ এ এই 3d এবং 4s এর অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। সেখানে পাবো আমরা আর্গন 3d 0 4s 0। সো আলটিমেট অ্যান্সার হচ্ছে আমার এইটা। সুন্দর কোয়েশ্চন না? এটা খুব ভালো মানের একটা কোয়েশ্চন, ছোট কোয়েশ্চন বাট এখানে কনসেপ্ট লুকায় আছে। আচ্ছা, নেক্সট। এইটা আসলে পারবা, এটা আমার না করলেও চলবে। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত? সো এটা আমরা যদি এই কোশ্চেনটা ইউজ করি 1/λ = RH 1/n2² - 1/n1²। তাহলে এখানে দেখো এই যে চতুর্থ শক্তি স্তর থেকে, তার মানে এখানে n2 = 4 আর তৃতীয় শক্তি স্তরে আসতেছে, সো n1 = 3। সো RH মানে কত 109 600 কত 78 হবে সম্ভবত, এরকম না মানটা, আমার এক্স্যাক্টলি মানটা মনে নাই। সো এইরকম একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা যদি বসাও তুমি, এটা হচ্ছে সেন্টিমিটার পারে দেওয়া। যাই হোক, এই ভ্যালুগুলো বসালে কিন্তু তুমি এই মানটা মানে পেয়ে যাবা। ঠিক আছে, এটা আসলে আমার করার মতো কিছু না, এটা খুব ইজি কোয়েশ্চন। নেক্সট, কোয়ান্টাম সংখ্যা n, l এবং m দ্বারা যথাক্রমে কি বোঝায়? খুবই ইজি কোয়েশ্চন, এগুলো আসলে ইন্টার লেভেলের কোয়েশ্চন, এগুলা আমাদের অ্যাডমিশন এর কোয়েশ্চন ব্যাংকে আসলে এগুলা পড়ানো লাগে না সাধারণত। তাও আমি দেখাই দিচ্ছি। এখানে এই n দ্বারা কি বোঝায়? শক্তি স্তরের আকার, মানে প্রধান শক্তি স্তরের আকার। অর্থাৎ ইলেকট্রন যেই প্রধান শক্তি স্তরে ঘুরতেছে তার আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়
এন থেকে। এল কি বোঝায়? এল বোঝায় ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরতেছে সেই শক্তি স্তরের আন্ডারে যতগুলা উপশক্তি স্তর আছে সেই উপশক্তি স্তরের যে আকার, হ্যাঁ, সেটা কিন্তু আমরা হচ্ছে এই এল দ্বারা বুঝতে পারি। অর্থাৎ অরবিটালের যে আকারগুলো আছে সেটা হচ্ছে আমরা এল দ্বারা বুঝতে পারি। ওকে, এন এল এম। এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন যে অরবিটালে ঘুরতেছে সেই অরবিটালটা ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশনাল স্পেসে কিভাবে অর্গানাইজড আছে, কিভাবে সেটা ওরিয়েন্টেড আছে সেটা বোঝাতে এই এম এর মানটা ব্যবহার করা হয়। ত্রিমাত্রিক দিকবিন্যাস। এই যে ত্রিমাত্রিক দিকবিন্যাস এটা কার বলতো? এটা অরবিটালের। এম এর মান দ্বারা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বোঝানো হয়। আর এস তো বুঝো ইলেকট্রনের স্পিন বোঝাতে। সো এখানে আমাদের কোনটা ম্যাচ করে বলতো? মৌলের পারমাণবিক সংখ্যা না, এন দ্বারা এটা বোঝায় না, সো এটা ভুল। পরমাণুতে ইলেকট্রনের আকৃতি, ইলেকট্রনের আকৃতি হয় নাকি? এটা ভুল। পরমাণুতে অরবিটালের আকার, হ্যাঁ, আকৃতি এবং হচ্ছে কি বলতো ত্রিমাত্রিক দিকবিন্যাস বোঝাতে ব্যবহার করা হয়, এটা সঠিক। ঠিক আছে, সো আসলে আমরা এটা বুঝতে পারছি এখানে অরবিটালের আকার আকৃতি দুটোই সম্ভব। এই এল দ্বারা অরবিটালের আকার আকৃতি দুটোই সম্ভব। ঠিক আছে, সো এখানে এটা আনসার হচ্ছে আমাদের আনসার। নেক্সটে আসো, কোনটি ডায়াম্যাগনেটিক? এইটা আসলে একটু কনসেপচুয়াল জিনিস, চলো তোমাদেরকে বোঝাই। দেখো, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে যখন কোন একটা মৌল ডায়াম্যাগনেটিক হয় এর অর্থ হচ্ছে ওই মৌলটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না। যখন সেটা প্যারাম্যাগনেটিক হয় তখন সে কি বলতো চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়। স্যার ডায়াম্যাগনেটিক বুঝবো কিভাবে আমরা আসলে? হ্যাঁ, আর যদি সবগুলো ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে তাহলে সেটা কি বলতো ডায়াম্যাগনেটিক। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাসটা সবগুলো দেখার চেষ্টা করব। দেখো, আমরা ফার্স্ট অফ অল এই যে টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তাই তো? এটা হচ্ছে 22। দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s, 2 20 আর 2 22। দেখো এখানে কিন্তু কোনো ধরনের কি নাই বলতো অযুগ্ম ইলেকট্রন এখানে নাই। আছে? নাই কিন্তু, সবগুলো কিন্তু জুড়ো যুগ্ম অবস্থায় আছে না, কাজে এটা কিন্তু কি না বলতো আমাদের এখানে না না সরি সরি সরি, আমি যদি একটু দাঁড়াও, আমি যদি ফিগার ড্র করে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, এই 3D আছে না, এই 3Dর মধ্যে 5টা অরবিটাল আছে, তাই তো? 1 2 3 4 5, আর এটা তো 4s তো, আর একটা এখানে। দেখো
এখানে একটা দুইটা আর ইলেকট্রন নাই, এখানে পড়েছে দুইটা। দেখো এখানে কিন্তু দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে এটা কি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম টাইটানিয়াম হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবার আসা হচ্ছে তোমার আয়রন। আয়রন কি 26, আঠারো, এইটা হচ্ছে আর্গন পর্যন্ত 18 না, 18 2 20 আর 6 26। তাহলে তুমি এটা কিভাবে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা হচ্ছে তুমি কি দেখতে পারো 6টা ইলেকট্রন না। তাহলে ফার্স্ট অফ অল তুমি একটা করে দাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, আর এখানে পড়েছে দুইটা। দেখো এখানে কিন্তু 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, সো এটা কি বলতো প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, এইভাবে তুমি হচ্ছে টাইটানিয়াম দেখতে পারবা, আয়রন দেখবা, ম্যাঙ্গানিজ দেখবা, কপার দেখবা, সবগুলাতে কিন্তু বা এরকম অযুগ্ম ইলেকট্রন থাকে। বাট তুমি যদি জিঙ্ক দেখো, তুমি যদি জিঙ্কেরটা দেখো, তুমি কি দেখবা জানো? তুমি দেখবে এখানে কোন ধরনের অযুগ্ম ইলেকট্রন নাই। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা। এই যে আর্গন পর্যন্ত 18, 2 20 আর 10 30। দেখো 1 2 3 4 5। ওকে, দেখো এখানে আমি যদি 10টা ইলেকট্রন লিখতে চাই, ফার্স্ট অফ অল আমরা একটা করে দেব অ্যাকর্ডিং টু হুন্ডের নীতি। 5টা গেল, 6টা 7টা 8টা 9টা 10টা, দুইটা। দেখো ভাই এখানে কোনো ধরনের কিন্তু অযুগ্ম ইলেকট্রন নাই, সবগুলা কিন্তু পেয়ার্ড অবস্থায় আছে। দ্যাটস মিন এই জিঙ্কটা হচ্ছে কি বলতো এখানে আমাদের কি ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আনসার হচ্ছে আমাদের জিঙ্ক। ঠিক আছে, ওকে নেক্সট। পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয় তাদের কি ভরের ভরের ক্রম অনুযায়ী, নাকি প্রোটন সংখ্যার ক্রম অনুযায়ী, নাকি নিউট্রন সংখ্যার ক্রম অনুযায়ী, নাকি ব্যাসার্ধের, নাকি ইলেকট্রন সংখ্যার? চলো আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো যখন পর্যায় সারণীকে মানে এস্টাবলিশ করা হয় একদম শুরুর দিকে, তখন কিন্তু এই ভর দিয়ে সাজানো হইতো। বাট ভর দিয়ে সাজানোর কারণে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের যেই পজিশন, সেটা কিন্তু এটা দ্বন্দ্ব দেখা দেয়। হ্যাঁ, এবং সেটার জন্য আসলে ভর সংখ্যাটাকে ক্যান্সেল করে কি আনা হয়েছিল মনে আছে, পারমাণবিক সংখ্যা। তখন আসলে যখন ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ভর নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয়, তখন কিন্তু এই ভরটাকে ক্যান্সেল করে কিসের ভিত্তিতে সাজানো হয় এটাকে, পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা। আনসার হচ্ছে আমাদের কি বলতো এখানে প্রোটন সংখ্যা। নিম্নের কোন মৌল শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ সৃষ্টি করে? এটা আগে পড়েছিলাম, ক্যালসিয়াম, তাই না? সোডিয়াম কি সোনালী হলুদ, পটাশিয়াম কি বলতো এখানে আমাদের বেগুনি, তো এগুলো আগে দেখাইছি না। আচ্ছা এবার আসুন নেক্সট। আচ্ছা এই স্ট্রনশিয়ামটা বলে দিই, এই স্ট্রনশিয়ামটা হচ্ছে তোমার কি জানো, এটা হচ্ছে তোমার অ্যাপল গ্রিন মেবি, আমি যদি একটু চেক করতে চাই এটা, এই স্ট্রনশিয়ামটা হচ্ছে অ্যাপল গ্রিন। আচ্ছা এইবার আসো এই কোয়েশ্চনটা, এখানে বলছে কোন মৌল শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ সৃষ্টি করে? তো আমরা জানি সোডিয়ামটা কি বলতো সোনালী হলুদ, কি বলতো সোনালী হলুদ, গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো। পটাশিয়াম কি বলতো বেগুনি, কি বেগুনি। আর ক্যালসিয়াম কি ইটের মতো লাল, ইটের মতো লাল। আর স্ট্রনশিয়াম কি ক্রিমসন রেড বা উজ্জ্বল লাল। হ্যাঁ, ক্রিমসন রেড বা উজ্জ্বল লাল, ক্রিমসন রেড বা উজ্জ্বল লাল। আর বেরিলিয়ামটা কি কোনো কালার শো করে না, বেরিলিয়াম কোনো কালার শো করে না। আর একটা কথা মনে রাখবে, এই বেরিলিয়াম প্লাস ম্যাগনেসিয়াম
এই দুইটা মৌলই কিন্তু শিখা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না। ঠিক আছে, আচ্ছা, সো আনসার হচ্ছে আমাদের কি বলতো এখানে ক্যালসিয়াম। সরি, সামনে আসো। হ্যাঁ, 5টি মৌলের ইলেকট্রোবিন্যাস দেওয়া হলো, তাদের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? তো আমরা জানি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কি জানি যে একটা পর্যায় সারণীর বাম থেকে, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় বলতো, আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ বাম থেকে ডানে গেলে হয় কি, তোমার পরমাণুগুলোর আকার ছোট হতে থাকে, ফলে নিউক্লিয়াসের সাথে তোমাদের যে শেষ কক্ষপথের দূরত্ব সেটা কিন্তু অনেকটাই কমে আসে। আকার যেহেতু ছোট হয়ে যায়, দূরত্বটা কমে আসে। তো দূরত্ব কমে আসলে কি হয়, তোমার নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ আর বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, সেটার মধ্যে আকর্ষণটা অনেক প্রবল হয়। ফলে বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রনকে সরাতে অনেক অনেক বেশি পরিমাণে এনার্জি প্রয়োজন হয়। তাই হচ্ছে আয়নিকরণ শক্তির মানটা বেড়ে যায়। এখন আমরা চিন্তা করব কোনটা বাম দিকে আছে কোনটা ডান দিকে আছে। দেখো 1s2 এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন, এটা লিথিয়াম বেরিলিয়াম, তাই না? সেটা 2 নম্বর গ্রুপের। এটা কি? 4 আর 5, এটা বোরন। এটা কত? 13 নম্বর গ্রুপের না? 13 নম্বর গ্রুপের। এরপর এটা কি? 4 আর 3 7, নাইট্রোজেন। এটা কত? 15 নম্বর গ্রুপের না? আচ্ছা, আর এটা কি? 4 আর 8, এটা হচ্ছে 16 নম্বর গ্রুপের। আর এটা হচ্ছে ক্লোরিন। সরি, এটা ক্লোরিন না, এটা হচ্ছে 4 আর 5 9, এটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন কত নম্বর গ্রুপ? 17। তুমি বলো তো ভাই, এই বেরিলিয়ামটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, এটা হচ্ছে তোমার 13 নম্বর, এটা হচ্ছে 15, এটা 16 17। তো কোনটা হচ্ছে ডান দিকে আছে? ক্লোরিন, এই ফ্লোরিনটা। তো ডান দিকে থাকা মানে তার আকার সবচেয়ে ছোট, আর আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি হয়? বেশি হয়। তার মানে এখানে সবগুলোর থেকে এই ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। খুব ইজি। এরপরে কি? হুন্ডের নিয়ম অনুযায়ী ভ্যানাডিয়াম মৌলে কতটি বিজোড় ইলেকট্রন থাকে? খুবই ইজি। ভ্যানাডিয়ামের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম 23, 23। আমরা লিখি আর্গন 3d4s। আর আর্গন হচ্ছে 18, আর 2 20, আর 3 23। এখন দেখো এখানে ডি অরবিটালে 5টা, ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল থাকে, 3টা 4টা 5টা, আর 4s এ একটাই থাকবে। 3d, এটা হচ্ছে আমাদের 4s। সো এখানে থাকবে 1টা 2টা 3টা ইলেকট্রন, আর এখানে 2টা। তার মানে আলটিমেটলি দেখো ভ্যানাডিয়ামে 3টা বিজোড় ইলেকট্রন থাকে। 3টা না? আনসার হচ্ছে আমাদের কত বলতো? 3টা। খুব ইজি কোশ্চেন এগুলা। এবার আসো, ব্রোমিনের সর্ববহিস্থ স্তরে কতটি ইলেকট্রন সংখ্যা? ব্রোমিনের পারমাণবিক সংখ্যা কত? ব্রোমিন হচ্ছে এইরকম, Br, এটা হচ্ছে 35। ওকে, সো 35 যদি হয় তাহলে এটার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি? তো এটা আমরা ইলেকট্রোবিন্যাসটা লিখি, চলো। আর্গন, তারপর কি? 3d 4s 4p, তাই তো, এরকম না? আচ্ছা, তাহলে দেখো আর্গন মানে 18, আর 2 20, আর 10 30, 30 আর 30 আর 5 35। তার মানে দেখো বাইরের শক্তিস্তর বলতে কি বোঝাচ্ছে? এই যে 4 নম্বর শক্তিস্তর বোঝাচ্ছে না? আচ্ছা, সর্ববহিস্থ স্তর মানে সবচেয়ে বাইরের স্তরটা, তাহলে কোনটায়? 4 নম্বর কক্ষপথ না? তাহলে এখানে কি কি আছে? S2 আছে আর P5 আছে, তাহলে S2 P5। দেখো आंसर হচ্ছে আমাদের এইটা, গরম পানি, বুঝতে পারছো? আচ্ছা, নিচে কোন কোয়ান্টাম নম্বরের সেটটি অবাস্তব? তো এটা হচ্ছে তোমার ক নম্বরটা দেখো, ক নম্বর হচ্ছে n-2, হ্যাঁ, n-0, m-0, এবং হচ্ছে তোমার s এর মানটা প্লাস হাফ, এটা কিন্তু পসিবল। এরপর হচ্ছে n-2, n এর মান যদি 2 হয়, l এর মান কি কি হওয়া সম্ভব? 0 1 হওয়া সম্ভব, ঠিক আছে, l এর মানটা 1 আছে, এটা সম্ভব। আর যদি l এর মানটা 1 হয় তাহলে m এর মান কি হওয়া পসিবল? m এর মানটা কিন্তু 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত হওয়া সম্ভব, যেটা কিন্তু দেওয়া আছে, আর s প্লাস হাফ দেওয়া আছে, এটা কিন্তু ভ্যালিড। গ নম্বরটা কি? m সমান 2 বলে l সমান 0 থেকে 1 হতে পারে, সো এটা কিন্তু 0 দেওয়া আছে, সো এটা ভ্যালিড।
আর যদি এল জিরো হয় তাহলে এম অবশ্যই জিরো হবে, এটা কিন্তু ভ্যালিড। আর এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, এটা কিন্তু ভ্যালিড। ঘ নাম্বার কি দিছে, আমাদের বলছে কোনটি অবাস্তব মানে কোনটি হবে না মানে কোনটি ভুল এখানে, এটা বের করতে হবে। তাহলে এই তিনটাই কিন্তু সঠিক, এই তিনটা যদি সঠিক হয়ে থাকে ঘ নাম্বারটা অবশ্যই ভুল হবে, ঘ নাম্বারটা অবশ্যই কি হবে বলতো, ভুল হবে। তাহলে ঘ নাম্বারটা আনসার। ঠিক আছে, চোখ মুজে আনসার দিলাম, জাস্টিফাই করে নিয়ে চলো। এম সমান যদি ট্রু হয় এল এর মান কি কি হওয়া পসিবল, 0 এবং 1 হওয়া পসিবল, দেওয়া আছে 0, মানলাম সেটা। এখন এল যদি 0 হয় এম এর মানটা অবশ্যই 0 হতে হবে, কারণ এম এর মান হচ্ছে এম এর মানের রেঞ্জ কি 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তার মানে এল যদি 0 হয় তাহলে এম তো অবশ্যই 0ই হতে হবে, এল যদি 0 হয় এম কে অবশ্যই 0 হতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে +1। সো এটা কিন্তু আসলে ভুল জিনিস, এজন্য আনসার হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। ক্রোমিয়াম পরমাণুর সঠিক ইলেকট্রনিক বিন্যাস কোনটি? ক্রোমিয়াম মানে 24। তো আমরা জানি পর্যায় সারণীতে ক্রোমিয়াম, কপার এগুলা কি বলতো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সেটা কি আসবে বলতো, আসবে আর্গন 3d4s। তো এখানে আসবে হচ্ছে আর্গন, তো এখানে দেখা যায় যদি এখানে দুইটা ইলেকট্রন থাকে তাহলে এটার স্টেবিলিটি কমে যায়। সো এখানে এজন্য এই যে দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, ফলে এখানে আলটিমেটলি জাস্ট 5টা ইলেকট্রন হয়ে যায়। হ্যাঁ, সো আলটিমেটলি কিন্তু কভারটা এরকম থাকে। ঠিক আছে, সো কভারটা কিরকম, এইরকম, এই যে ক নাম্বারটা আনসার। ওকে, আচ্ছা, নাইট্রোজেন পরমাণুতে 3টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান, নিম্নের কোন সূত্র দ্বারা এটি প্রমাণিত হয়? এটা অবশ্যই হুন্ডে নীতি দ্বারা, কারণ হুন্ডে নীতিতে কিন্তু আমরা হচ্ছে কি বলতো এই যে ইলেকট্রন গুলাকে আমরা এরকম বক্স আকারে প্রকাশ করি না, তারপরে আমরা কি বলতে পারি বলতো, এইরকম হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন গুলা আগে প্রবেশ করবে, মানে প্রথমে ইলেকট্রন গুলা অরবিটালে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। তো এই যে কথাটা বললাম যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে, লাইক ধরো এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, এই যে সমান শক্তির যে অরবিটাল গুলা, এগুলাতে ইলেকট্রন গুলা প্রথমে অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করবে। তো এই জিনিসটা বলছে হুন্ডে নীতি, তাহলে এই যে বিজোড় ইলেকট্রনিক কনসেপ্টটা কিন্তু এখানে হুন্ডে নীতি থেকে আসছে। সো নাইট্রোজেনের 3টা যে বিজোড় ইলেকট্রন আছে এটা কিন্তু হুন্ডে নীতি দ্বারাই ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আচ্ছা, বা সূত্র দ্বারা প্রমাণিত হয়, যে কোনো একটা বললেই হলো। আচ্ছা, এইবার আসো একটি 4s ইলেকট্রনের nl ও m এর মান কত? ভাই দেখো 4s মানে কি, 4s মানে হচ্ছে এখানে n = 4, আর s এর জন্য l এর মান কত, 0, তাই না? তাহলে n = 4, l = 0, কোথায় আছে দেখো, n = 4, l = 0, এই দুইটা জায়গায় আছে, বাট এই দুইটা কিন্তু নাই। সো এই দুইটা প্রথমেই ক্যান্সেল, এই দুইটাতে আমরা খুঁজবো। এখন m, আমরা জানি l যদি 0 হয় m কে অবশ্যই 0 হতে হবে। সো आंसर হচ্ছে আমাদের এইটা, খুবই সহজ। নেক্সট কোশ্চেন কি, ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কি কি? দেখো ম্যাগনেসিয়াম কি রকম, 1s 2s 2p 3s 2 4 10 2 12। আর ম্যাগনেসিয়াম 2+ মানে কি ভাই বলতো, ম্যাগনেসিয়াম 2+ মানে হচ্ছে তোমার এই ম্যাগনেসিয়ামটা এই যে দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে দিবে, দ্যাটস মিন তখন এইটা থাকবে না, তখন শুধু এইটুকু থাকবে। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য দেখো এইটুকু, কোথায় এটা, এই যে দেখো এইটুকু হচ্ছে ম্যাগনেসিয়াম, আর যখন এই দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে দিবে তখনই কিন্তু ম্যাগনেসিয়াম 2+ পাওয়া যাবে, দ্যাটস মিন তখন থাকবে এইটুকু, এইটুকু থাকবে, দেখো এইটুকু দেওয়া আছে। তার ম্যাগনেসিয়াম হচ্ছে এইটা, এইটা, আর ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে কি বলতো এইটা। আনসার হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, খুবই ইজি জিনিস এটা। এটা দেখো কি বিক্রিয়াটির শূন্যস্থানে কি হবে, দেখো এখানে বাম দিকের নাইট্রোজেন আছে, হিলিয়াম হিলিয়াম এটা আলফা কণা দেওয়া আছে, ডান দিকে অক্সিজেন দেওয়া আছে। সো আমরা যদি বাম দিকে তোমার এই আলফা কণা যদি অ্যাড হয় তাহলে ভর সংখ্যা 4 বাড়বে না, আমরা বলছিলাম। আচ্ছা, তাহলে বাম দিকে টোটাল ভর সংখ্যা কত বলতো, 14, আর 4 কত, 18। তাহলে অবশ্যই ডান দিকের ভর সংখ্যা 18 হতে হবে। ডান দিকে অলরেডি দেওয়া আছে 17, তাহলে আরো 1 যোগ করলে সেটা 18 হয়ে যাবে। তার মানে 1 ভর সংখ্যার কি এখানে আছে, দুইটা জিনিস আছে, হয় এইটা হবে অথবা এইটা হবে, যে কোনো একটা হবে, তাই তো? এই দুটো অবশ্যই হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটো হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। চলো আরেকটা জিনিস আমরা এখানে মিলে আসি।
বাম দিকের টোটাল পারমাণবিক সংখ্যা কত? 7 প্লাস 2 9। ডান দিকে কি আছে? 8 দেয়া আছে না? তার মানে আরো 1 যোগ করলে কিন্তু 9 হয়ে যায়। তার মানে পারমাণবিক সংখ্যা 1 আর বোর সংখ্যা 1 এরকম কোন মৌল এখানে আছে? একমাত্র হাইড্রোজেন। সো আলটিমেটলি आंसर হচ্ছে আমাদের এইটা। এটা কিন্তু হবে না। ওকে? আচ্ছা ভাই এই ম্যাথটা আমি করাবো না। এইটা আচ্ছা এটা করাতে হবে, এটা তোমরা পারবা না। হ্যাঁ এটাও করাতে হবে। আমি ভাবছিলাম ওই যে আগের ম্যাথগুলোর মতো তরঙ্গ দৈর্ঘ্য বের করা ম্যাথটা। যাই হোক, দেখো ম্যাথটা কি বলছে এখানে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজে বর্ণালী রেখার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত হতে পারে? এটা একটু কনসেপচুয়াল কোয়েশ্চন, একটু কনসেপচুয়াল। চলো একটু আমরা বোঝার চেষ্টা করি। তরঙ্গ সংখ্যা v বার ইকুয়াল টু হচ্ছে rh ইনটু 1 বাই n2 স্কয়ার মাইনাস 1 বাই n1 স্কয়ার, তাই তো? আচ্ছা দেখো ভাই, তোমাকে বলছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত হতে পারে কিসের ক্ষেত্রে? বামার সিরিজে। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা জানি n1 যেটা এটা কি বলতো? লাইমেন বামার মানে 2, তাই তো? আমরা জানি বামার সিরিজের ক্ষেত্রে n1 কত? 2, তাই তো? আচ্ছা তাহলে n1 যদি 2 হয় তাহলে n2 কত হবে, তাই তো? আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজের বর্ণালী রেখার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হতে পারে? এখন তুমি চিন্তা করো, তোমাকে তো সরি তরঙ্গ না, তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ সংখ্যা বলছে। তার মানে এইটার মান বের করতে হবে। এখন এইটার মান বের করতে গেলে তোমাকে আরএস জানতে হবে, এটা তো জানা আছে আমাদের। আর n1 তো জানা আছে, লাগবে হচ্ছে n2 এর মানটা। তার মানে n2 এর মান কত হলে এই যে v বার যেটা এটার মান ম্যাক্সিমাম হয়, আমাকে এটা আগে বুঝতে হবে। ওকে, চলো আমরা একটু টেকনিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে এই যে আরএস যেটা এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। তার মানে আমি কি এটাকে বলতে পারি যে ভি বারটা হচ্ছে এটা সমানুপাতিক? এটা কি বলা যায়? চিন্তা করে দেখো তো, এইটা কনস্ট্যান্ট না, তাহলে আমি এবার বলতে পারি কিন্তু যে ভি বারটা হচ্ছে এটার সমানুপাতিক। তার মানে যখন এই জিনিসটার মান বাড়বে তখন কিন্তু এটার মানও বাড়বে। এটার মান যদি কমে এটার মানটাও কি হলো? কমবে না? কমবে। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে? আমরা এখান থেকে বলতে পারি যে যখন এই জিনিসটা ম্যাক্সিমাম হবে তখন এই জিনিসটাও ম্যাক্সিমাম হবে, কারণ এই দুটো যেহেতু সমানুপাতিক অবস্থায় আছে। সো যখন এইটা ম্যাক্সিমাম হবে তখন এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এই জিনিসটা কখন ম্যাক্সিমাম হবে? 1 বাই n2 স্কয়ার মাইনাস 1 বাই n1 স্কয়ার, এই জিনিসটা কখন ম্যাক্সিমাম হবে এটা বুঝতে হবে আমাকে। এই জিনিসটা কখন ম্যাক্সিমাম হবে? একটা জিনিস লক্ষ্য করো, এইটা সামথিং এটা সংখ্যা ধরে নাও, এইটা থেকে এই জিনিসটা, দাঁড়াও আমি একটু কালার কি চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, এইটা কখন ম্যাক্সিমাম হবে? এই যে জিনিসটা, এই জিনিস থেকে যদি আমরা এই জিনিসকে বিয়োগ করি তাহলে এই ফুল জিনিসটা কমে যাবে না? কমে যাবে, ভালো কথা। যখন এই জিনিসটা থেকে এই জিনিসটা যত কম বিয়োগ হবে তত এই যে বিয়োগফলটা কম হবে, সেটা বেশি হবে। আবার বলি জিনিসটা আমি, এই যে জিনিসটা দেওয়া আছে এই জিনিস থেকে যদি আমরা এইটাকে যত কম বিয়োগ করব তত বেশি বিয়োগফলটা বড় হবে। এই কথা কারা কারা বুঝতে পারছো? মানে এই যে জিনিসটা আছে এই জিনিস থেকে এইটাকে যত কম বিয়োগ করব ততই কিন্তু আমার বিয়োগফলটা বড় হবে। তার মানে এই বিয়োগফলটা বড় মানে কি ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই বিয়োগফলটাকে যদি ম্যাক্সিমাম করতে হয় এইটাকে সবচেয়ে কমায়ে আনতে হবে। অর্থাৎ এই ফুল বিয়োগফলটাকে যদি আমার ম্যাক্সিমাম করতে হয় এই যে অংশটুকু আছে এই যে 1 বাই n1 স্কয়ার এটাকে মিনিমাম করতে হবে। তার মানে 1 বাই n1 স্কয়ার যখন মিনিমাম হবে, 1 বাই n1 স্কয়ার যখন মিনিমাম হবে তখনই আসলে কি হবে বলতো? এটা ম্যাক্সিমাম হবে।
তার মানে এই জিনিসটা কি হতে হবে তোমার এখানে মিনিমাম হতে হবে। এই জিনিসটা মিনিমাম হলেই কিন্তু এটা আমার কি বলতো ম্যাক্সিমাম হবে। তাহলে 1/n1 স্কয়ার কখন মিনিমাম হবে? যখন এই যে n1 যেটা, এই n1 যখন ম্যাক্সিমাম হবে তখনই আসলে এটা মিনিমাম হবে, কারণ এটা তো ইনভার্স রিলেশনে আছে না, 1/n1 স্কয়ার আছে, তার মানে এটা 1 এর নিচে যেহেতু আছে, সো ইনভার্স রিলেশনশিপে এটা আছে। তার মানে n1 যখন সবচেয়ে বেশি হবে তখনই আসলে এই যে 1/n1 স্কয়ার এটা তখন মিনিমাম হবে। তার মানে n1 এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? ইনফিনিটি হতে পারে। ম্যাক্সিমাম মানে কি এটা অসীম হতে পারে, তাই না? আচ্ছা, তার মানে যদি আমার এখানে বামার সিরিজে তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম পেতে হয় তাহলে n1 টাকে হতে হবে কি বলতো আমার এখানে ইনফিনিটি হতে হবে। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে শুরুতে। দেখো, বামার সিরিজের ক্ষেত্রে তোমার n2 হচ্ছে তোমার 2। আমি একটু বলি এটা কিভাবে আসলো। আমি আগের মতে বলছিলাম যেখান থেকে আসবে সেটা হচ্ছে n1, আর যেখানে আসবে সেটা হচ্ছে n2। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে 2 নম্বর শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন গুলা ব্যাক করে। তার মানে আসছে কোথায়? 2 নম্বর কক্ষপথে। তার মানে যেখানে আসবে সেটা হচ্ছে n2। তাহলে n2 = 2। বুঝতে পারছো? তাহলে বামার সিরিজে যখন ম্যাক্সিমাম তরঙ্গ সংখ্যা পাওয়া যাবে তখন n1 = হবে ইনফিনিটি। তাহলে আমি যদি মানগুলো এখানে বসাই, চলো বসাই। RH * 1/n2 স্কয়ার মাইনাস 1/n1 স্কয়ার। অলরাইট, ফাইন। তাহলে দেখো v বার কি হবে? RH * 1 কি হবে বলো তো ভাই? n2 কত আসবে? n2 এখানে কত? 2 স্কয়ার না, তাহলে 4 আসবে। আর এই যে n1 তখন কত? ইনফিনিটি না, তাহলে 1/∞ মানে 0। তাহলে তুমি 0 দিয়ে দাও, তার মানটা কি হবে? RH/4। সো এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে বলো তো? RH মানে কত? RH মানে হচ্ছে তোমার 10.97 into 10⁶/4। সো এটা आंसर হচ্ছে 2.74 10⁶ এই যে आंसर হচ্ছে এটা। এটা খুব ইজি ছিল এটা কোশ্চেনটা। যারা এটা বুঝো নাই তারা হচ্ছে ভিডিওটা আবার একটু দেখবা, আমি খুব ভালোভাবে চেষ্টা করছি বোঝানোর জিনিসটা। ওকে, আচ্ছা। সো এইটুকুই ছিল আজকে। এইগুলো তোমাদের হচ্ছে গুণগত রসায়ন অধ্যায়ের সাস্টে আসা বিগত 13 বছরের সবগুলা কোয়েশ্চেন আমি যথেষ্ট ব্যাখ্যা সহ ডিটেলসে আমি সলভ করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আশা করছি সবাই বুঝতে পেরেছো সবগুলা কোয়েশ্চেন। তাও যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, আমি হচ্ছে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আর সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।